আচ্ছা, আজকে আমাদের সেশন 18 সেশন 18 আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাস 17 থেকে শুরু করেছিলাম সেশন। তো দুটো জিনিস আজকে প্রথমেই আলাপ করব, সেটা হচ্ছে ওভারলোডিং ইন পিএইচপি এবং ম্যাজিক মেথডস। এরা দুইটা ওতপ্রোতভাবে জড়িত, তাই দুজনকে ডিসক্রাইব করতে গেলে একসাথেই করতে হবে। সো ওভারলোডিং পিএইচপিতে বা নর্মাল ল্যাঙ্গুয়েজে ওভারলোডিং লোডিং বলতে কি বোঝায়, যে আর পিএইচপিতে কি বোঝায় এটা সম্পর্কে একটা নোট আমি পিএইচপি ম্যানুয়াল থেকে পড়ে শোনাচ্ছি। পিএইচপি's interpretation of overloading is different than most object-oriented languages. Overloading traditionally provides the ability to have multiple methods with the same name but different quantities and types of arguments. এটা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু এটা পিএইচপির জন্য একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা কি? ওভারলোডিং ইন পিএইচপি provides means to dynamically create properties and methods. These dynamic entities are processed via magic methods. Magic methods এর মাধ্যমে প্রসেস করা হয় ওই ডাইনামিক এন্টিটিগুলা, ক্যান এস্টাবলিশড ইন এ ক্লাস ফর ভেরিয়াস অ্যাকশন টাইপস। আচ্ছা, তো এখন যা বুঝলাম যে ওভারলোডিং পিএইচপিতে মূলত ডাইনামিক্যালি মেথড এবং প্রপার্টি ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। ওই ফ্যাসিলিটিটা সে প্রোভাইড করে এবং সেটা করা হয় কার মাধ্যমে? ম্যাজিক মেথডের মাধ্যমে। সো ম্যাজিক মেথড আমরা জানার জন্য এখন চলে যাচ্ছি। এখানে দেখলাম লিস্ট অফ ম্যাজিক মেথডস এখানে আছে। সো আমরা একটা ডকুমেন্টও আপনাদেরকে প্রোভাইড করেছি ম্যাজিক মেথডসের, ওটা কাইন্ডলি ওপেন করে নেন সামনে। ম্যাজিক মেথডস, আচ্ছা এখানে তো অনেক অনেক কথা, এত এত কথা না, আমি সহজ করে বুঝিয়ে দিব। কনস্ট্রাক্ট, একটা ম্যাজিক মেথড হচ্ছে কনস্ট্রাক্ট। ম্যাজিক কনস্ট্যান্ট যেমন পড়ছিলেন, ম্যাজিক দেখিয়েছিল সে কিছু অটোমেটিক কিছু ভ্যালু দিয়ে দিছিল, কত নাম্বার লাইনে আছে, কোন ফাংশনের ভিতরে আছে, কোন মেথডের ভিতরে আছে, এই নামগুলো বলে দিয়েছিল না সে ম্যাজিক কনস্ট্যান্টগুলো। আর ম্যাজিক মেথডও কিছু ম্যাজিক দেখাবে, তবে ম্যাজিকটা ওই জেন ইঞ্জিনে অ্যাকচুয়ালি দেখায়। কে দেখায়? জেন ইঞ্জিনের মাধ্যমে সে দেখায়। সো ম্যাজিক মেথডস হচ্ছে এমন কিছু মেথড যেগুলো অটোমেটিক্যালি কল করে। অটোমেটিক্যালি কল বলে অ্যাকচুয়ালি কিছু নাই, ঠিক আছে? অটোমেটিক কল বলে কিছু আছে? অ্যাকচুয়ালি কিছু নাই, কেউ না কেউ এটা করে। সেটা হয়তো প্রোগ্রামাররা কল করে না, ওটা করে জেন ইঞ্জিন অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট বা সিচুয়েশন। যখন যে সিচুয়েশন ঘটে সেটার জন্য তার রিলেটেড ম্যাজিক মেথডকে সে কল করে দেয়। তো কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট বোঝার জন্য আমি বলি, মনে করেন একটা নকশা থেকে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। নকশা মানে কি? ক্লাস। বিল্ডিংটা হচ্ছে অবজেক্ট। তো এখনো বিল্ডিংটা তৈরি হয় নাই, নকশা তৈরি হয়েছে, নকশা নিয়ে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়াররা ফিল্ডে আসছে। এখন মাপামাপি চলতেছে, যে একটা কনস্ট্রাকশন কাজ মাত্র শুরু হইল। বাংলাদেশে কি হয় এই সময়টায়? এলাকার কিছু মাস্টার দেখা যায় বড় ভাইকে ফোন করে যে এখানে তো একটা কনস্ট্রাকশন কাজ চলছে, তাই না? তখন বড় ভাই মানে একটা অ্যাকশন নেয়। তো এখানে কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা হচ্ছে অনেকটা ওই বড় ভাইয়ের মতো, ঠিক আছে? জেন ইঞ্জিন হচ্ছে ওই চেলাগুলোর মতো যারা কল দেয়, ঠিক আছে? যে বলতেছে এখানে একটা কনস্ট্রাকশন চলতেছে, আপনি কিছু করার থাকলে করেন। যে কোনো ক্লাস থেকে অবজেক্ট তৈরির সময় সে আগে খুঁজে, জেন ইঞ্জিন আগে খুঁজে ওই ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড উল্লেখ করা আছে কিনা। উল্লেখ করা না থাকলে নাই, মানে বড় ভাইয়ের উপস্থিতি ওখানে না থাকলে নাই। আর যদি দেখে ওই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্ট নামক ম্যাজিক মেথড আছে, তাহলে জেন ইঞ্জিন কি করবে? তাকে কল করে দিবে যে এখানে তো একটা কনস্ট্রাকশন চলতেছে, শুরু হয়েছে। কথাটা বুঝছেন? তো দেখেন এটার প্র্যাকটিক্যাল
মানে আমি এই লেখাগুলো আপনারা বাসায় বসে পড়েন, মানে আমি মূল কথাটা বললাম, এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার মানে কনস্ট্রাক্ট হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটাকে পড়তে হবে কিভাবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। এটা একটা ম্যাজিক মেথড, এটা অটোমেটিক কল হয়। মূলত জেন ইঞ্জিন তাকে কল করে, কখন কল করে, যখন একটা ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হয় এবং ওই ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডের কথা উল্লেখ করা থাকে, যখনই সে ওই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে, তখন জেন ইঞ্জিন খুঁজবে ওই ক্লাসের ভিতর কোনো কনস্ট্রাক্ট মেথড প্রোগ্রামার উল্লেখ করে রাখছে কিনা, যদি রাখে ওটাকে কল করে দিবে, অটোমেটিক কল করবে। কোনটা আন্ডারস্কোর ছাড়া কোথায় আছে, আন্ডারস্কোর ছাড়া কোথায় কনস্ট্রাক্ট, না না, ম্যাজিক মেথড হতে গেলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আগে দিয়ে থাকবে। আচ্ছা, তো আজকের জন্য আমরা একটা ইয়ে নেই, প্রজেক্ট নেই। আচ্ছা, আপনারা বলেন তো কোন ক্ষেত্রে এই জিনিসটা তাহলে ব্যবহার করা ভালো হবে, ম্যাজিক মেথডের ভিতরে কোন কাজগুলো করায় নিলে লাভবান হব আমরা, এটা চিন্তা করতে থাকেন। ম্যাজিক মেথড কখন অটোমেটিক কল হয়, যখন একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করা হয়, ওই ক্লাসের ম্যাজিক মেথডটা অটোমেটিক কল হয়। কোন সময় তাহলে না, তাহলে ওই ম্যাজিক মেথডের ভিতর কি কি কাজ আমরা করায় নিলে উপকৃত হব? হ্যাঁ, ভেরি গুড। যে কোনো ইনিশিয়ালাইজেশনের কাজ অথবা ডাটাবেস কানেকশনের কাজ মেইনলি। তাহলে কি হবে, ডাটাবেস কানেকশনের কাজটা আমরা যদি কনস্ট্রাক্ট মেথডের মধ্যে করাই নেই, তাহলে আর আমাদের টোটালি মাথা, ডাটাবেস কানেকশন নিয়ে মাথা ব্যথা নাই। যখনই আমি একটা অবজেক্ট তৈরি করবো একটা ক্লাস থেকে, তাহলে যখনই একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে, তখনই অটোমেটিক কল হবে ম্যাজিক, ইয়ে কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড। তার ভিতরে যদি বলে দেওয়া থাকে ডাটাবেসের সাথে এইভাবে এইভাবে কানেক্ট করো, তাহলে ওই কাজটা অটোমেটিক হয়ে যাবে। ওটা নিয়ে প্রোগ্রামারের আর প্রত্যেকবার মাথা কামাইতে হবে না, একবার শুধু কনস্ট্রাক্ট মেথডের মধ্যে ডাটাবেস কানেকশনের ওই 2-4 লাইন লিখে দিলেই হয়ে যাবে। প্রত্যেক পেজে গিয়ে গিয়ে ডাটাবেস কানেকশনের কোনো হেডেক নাই। তাহলে একটা পিএইচপি ফাইল নেই, যে পিএইচপি ম্যাজিক মেথডস, খুব দ্রুত একটা ক্লাস লিখি। একটা ক্লাস নেন, আপনারা তো সবাই এখন মানে টাইপ করা প্র্যাকটিস করতে হবে, মানে একটা ক্লাস নেন, পার্সন ক্লাস, সে একটা পার্সন ক্লাস নেন, তৈরি করেন। কি লিখতে হবে আগে, কিওয়ার্ড ক্লাস পার্সন। এখানে মনে করেন একটা প্রপার্টি সেস এক্সাম্পল একটা দেন, পাবলিক মাই প্রপার্টি। একটা মেথড দেন পাবলিক একটা, আমি এটার দ্বারা বুঝালাম আমাদের একটা ক্লাস পার্সন ক্লাস, এর মধ্যে একটা প্রপার্টি আছে, একটা মেথড আছে, আর একটা ম্যাজিক মেথডও উল্লেখ আছে। একটা ম্যাজিক মেথড উল্লেখ আছে, সেটার নাম কি,
পাবলিক ফাংশন কি বললাম নাম, আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটা একটা ম্যাজিক মেথড। এটা যখনই জেন ইঞ্জিন দেখবে এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডের কথা উল্লেখ আছে, তখন সে এটাকে এটা এই ক্লাসের কোনো একটা অবজেক্ট তৈরি হওয়ার সময় অটোমেটিক কল করবে। সো এখানে লিখে দিলাম যে ইকো সে আমি এখানে লিখলাম ডাটাবেস কানেকশন সাকসেসফুল, সে মানে জাস্ট ডামি, যে আমি ভাবলাম এখানে আমি কিছু কাজ করলাম, টাস্ক ফর ডিবি কানেকশন, ওই কাজটা করার পর আমার ফাইনালি কী হলো, ডাটাবেসটা কানেক্ট হলো, আর আমি ওটার একটা কনফার্মেশন মেসেজ ইউজারকে দিলাম, ডাটাবেস কানেকশন সাকসেসফুল, এল একটা না, হ্যাঁ। তাহলে দেখছেন কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা দেখতে কেমন সিম্পল, একটা ইয়ে আগে দিয়ে দুটো আন্ডারস্কোর আছে, অটোমেটিক তাকে সাজেস্ট করে। সো তার ভিতর যেই কাজটা করবেন সেটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। আমরা প্রত্যেকটা লাইনের শেষে বিয়ার দেওয়ার একটা অভ্যাস করব, লাইন ব্রেক। এখানে এইটা সবাই করেছেন। আপনি যদি কোড না করেন, যে ক্লাস ভিডিওতে তো থাকবেই, জীবনেও ফ্লুয়েন্সি আসবে না। যত কোড করবেন প্রথম প্রথম কষ্ট লাগবে, মানে বারবার কাটাকাটি হবে, ইয়ে হবে, বা ফ্লুয়েন্সি আসতে হলে আপনার কোড নিজেকে করতে হবে। দেখে দেখে প্রোগ্রামিং ওইভাবে শেখা যায় না, আসলে কনফিডেন্সটা গ্রো করে না। আপনি চিন্তা করবেন, আপনার আঙ্গুল চলতে হবে, মনে মনে ভাবছেন, আঙ্গুল অটোমেটিক ক্যাচ করছে, এইভাবে একটা ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে, তাহলে গিয়ে প্রোগ্রামিং করে মজা পাবে। নাহলে আপনার চিন্তা খুব দ্রুত আগাচ্ছে কিন্তু টাইপিং দ্রুত আগাচ্ছে না, তাহলে দুইটার ম্যাচ হবে না। এখানে বেশি লাইন নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করব, এটা কিসের এন্ড অফ পার্সন ক্লাস, পার্সন ক্লাসের শেষ হচ্ছে এই জায়গায়। এখন পার্সন ক্লাসটা লেখা শেষ, এখন আমরা কি করব, এই পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। কিভাবে করে, এনিবডি সাজেস্ট করেন আমাকে, কিভাবে এই ক্লাসের অবজেক্ট তৈরি করব? মানে নকশা ডিজাইন শেষ, অবজেক্ট তৈরি করতে হবে। কি করব, একটা ভেরিয়েবল নিব, প্রথমে একটা ভেরিয়েবল নিব অবজেক্টটা সেভ করে রাখার জন্য টেম্পোরারি। তাহলে নাম দিলাম যে এনি নাম হইতে পারে, আমি রিলেটেড দিলাম যে যেহেতু এখানে একটা অবজেক্ট থাকবে তাই নাম দিলাম অবজেক্ট, আর যেহেতু এটা পার্সন ক্লাস থেকে ডেরাইভ করা হবে, ইনিশিয়েট করা হবে, সেহেতু পার্সন। এখন এখন বলেন অবজেক্ট তৈরি করব কিভাবে, রাখার জন্য ব্যবস্থাটা হইল নিউ, কিওয়ার্ড হচ্ছে নিউ, তারপর হচ্ছে ক্লাসের নাম। আচ্ছা, ক্লাসের নামের শেষে এই প্যারেনথেসিস দিবেন কি দিবেন না, এটাকে এই প্যারেনথেসিস কেন আসলো স্যার, এটা দেখতে তো ফাংশনের মতো লাগে, এরকম কোশ্চেন হয়তো আসতে পারে, অনেকে মনে মনে আসতে করেন নেই। এই অ্যাকচুয়ালি দেখা যায় আমরা অনেক সময় ক্লাসের মধ্যে দিয়েও প্যারামিটার পাস করতে পারি, ঠিক আছে। যখন আপনি প্যারামিটার পাস করবেন তখন এই প্যারেনথেসিসটা মূলত কাজে আসবে। মনে করেন এটা এমনি মূলত এইভাবে আমাদের এই কাজের জন্য এইভাবে ইটস ওকে। আমরা কি কোনো প্যারামিটার পাস করছি ইয়ের সময়, ক্লাস থেকে অবজেক্ট তৈরি হওয়ার সময় এই অবজেক্টে কোনো প্যারামিটার পাস করছি না। সো আমাদের জন্য এটা ঠিক আছে। এখন প্যারেনথেসিস কেন, ওইটা পরে আগে আগে এই অংশটুকু ডেসক্রাইব করে নিই, তারপর প্যারেনথেসিস দিয়ে আমি কি করতে পারি ওইটা দেখাই। আগে দেখেন
এই যে একটা ক্লাস থেকে একটা তৈরি হলো, এখানে এখানে কি করলো এলাকার ওই জেন ইঞ্জিন কি করলো, খেয়াল করলো যে এখানে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে। সে কাকে কল দিবে? আগে খুঁজবে পার্সন ক্লাসের মধ্যে কে আছে কিনা, বড় ভাই আছে কিনা। হ্যাঁ, ম্যাজিক কনস্ট্যান্ট যে কোনোটা হইলে হবে না, অনেকগুলো ম্যাজিক কনস্ট্যান্ট আছে। সে শুধু অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় খুঁজে সে আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড, ঠিক আছে। কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড সে দেখলো আছে, সে অটোমেটিক এটাকে কল করে দিবে। দেখেন আমি এখানে কোনো ফাংশন কল করছি, কোনো মেথড কল করছি, মানে মেথড কল করছি কোনো করি নাই। এই প্রোগ্রামটা চালাইলে আউটপুট কি আসে? জেনটা অন করে নেই, মানে জ্যামটা। বলতেছে কি, ডাটাবেস কানেকশন সাকসেসফুল। এই কমান্ডটা ইকো করা ছিল কোথায়? কনস্ট্রাক্টের ভিতর না, তার মানে কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড অটো কল হয়েছে না, আমরা কল না করা সত্ত্বেও কল হয়েছে না। অ্যাকচুয়ালি এটা করছে জেন ইঞ্জিন। তখন সে দেখছে যে এই পার্সন ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে এবং পার্সন ক্লাসে একটা ম্যাজিক মেথড উল্লেখ করা আছে। সো আর দেরি নাই, কল করে দিছে। এখন উনি যেটা বললো যে ডাটাবেস কানেকশনটা এই ক্ষেত্রে করায় নিলে লাভ হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি যখনই ডাটা রাখারাখির ব্যাপার করবেন, হয়তো ডাটাবেসে ডাটা রাখতেছেন, ডাটাবেস থেকে ডাটা নিচ্ছেন, যেই অপারেশনই করেন কিংবা ডাটাবেস থেকে ডাটা ডিলিট করেন, আপডেট করেন, কি করেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কি করি? মূলত প্রপার্টির মধ্যে আগে ডাটাগুলো নেই, হ্যাঁ, ক্লাসের প্রপার্টির মধ্যে ডাটাগুলো নেই। তো যদি ডাটাবেস থেকে নিয়ে প্রপার্টিতে রাখতে হয় তাহলেও আমাদের ডাটাবেস কানেকশন লাগবে। যদি প্রপার্টির ডাটাটা ডাটাবেসে রাখতে হয় তাহলেও আমাদের ডাটাবেস কানেকশন লাগবে। তার মানে ডাটাবেস কানেকশন আমাদের অলওয়েজ লাগতেছে। তো আমরা প্রত্যেকটা ক্লাসের কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডে যদি ওই ডাটাবেসের সাথে কানেকশনটা মেনশন করে দেই, সেটা কিভাবে করে ওটা আমরা ডাটাবেস ক্লাসেই দেখে নিব। মানে হ্যাঁ, এটা বেশি কিছু না, 2-4-5 লাইন লিখলেই হয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি ডাটাবেস কানেক্ট করব অনেকভাবে করা যায় পিএইচপিতে। তার মধ্যে আমরা লেটেস্ট ট্রেন্ড যেটা সবচেয়ে ভালো পাওয়ারফুল, যেটা পিডিও, পিএইচপি ডাটা অবজেক্ট, হ্যাঁ, এটাই ব্যবহার করে আপনাদেরকে শেখানো হবে। মানে পিএইচপি ডাটা অবজেক্ট আপনাদের অনেক সুবিধা পাবেন। যেমন মাই এসকিউএল আই টাইপের ফাংশনগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি লিমিটেড হয়ে যাবেন হচ্ছে শুধুমাত্র মাই এসকিউএল এর সাথে কানেক্ট করার জন্য। কিন্তু পিডিও ব্যবহার করলে আপনি ওরাকলের সাথে, মানে পিডিও ড্রাইভার আছে এমন যে কোনো ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারবেন। দ্যাট মিনস এখনকার মোস্ট পপুলার যত ডাটাবেজ আছে, ওরাকল থেকে শুরু করে যত পপুলার, এই যে কি বলে অ্যান্ড্রয়েডে যে ইউজ করেন কি এটা এসকিউলাইট, এটারও পিডিও ইয়ে আছে। সো মাইএসকিউএলের সাথে তার মানে পিএইচপি মাইএসকিউএল পেয়ার হইতেই হবে এমন কোনো কথা আর রইল না পিডিও আসার পর। ডাটাবেজ যে কোনো পপুলার ডাটাবেজ হতে পারে। আপনার অফিসে যদি আপনাকে বলে যে মাইএসকিউএল একটা ব্যাকআপ রাখেন ওয়েব সার্ভারে, আমাদের ওরাকল সার্ভার আছে, এখানেও একটা ব্যাকআপ দিন অটোমেটিক আর কি, তাহলে দুইটা দিয়ে দিতে পারবেন। তবে আমাদের কোর্সের গণ্ডি অনুযায়ী আমরা পিডিও দিয়ে দেখাবো হচ্ছে মাইএসকিউএলের সাথে কানেকশন, কিন্তু অন্যান্য ড্রাইভার যেগুলোরই থাকবে অ্যাভেলেবেল আপনার ওই কম্পিউটারে, সেগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। পিডিওর সুবিধা হচ্ছে এটা, পিএইচপি ডাটা অবজেক্ট। আর যেহেতু অবজেক্ট, সেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সব ফ্যাসিলিটি এর মধ্যে পাবেন। সো এই কথাগুলো আসলে ডাটাবেস ক্লাসের কথা, পিডিও ক্লাসের কথা, তারপরেও একটু বলে নিলাম। ওই যে আমি তো আগে থেকেই যেমন অবজেক্ট কি, ক্লাস কি, এগুলো প্রথম ক্লাসের দিকেও বলছিলাম, কারণ 2-3 বার বললে জিনিসগুলো সহজ লাগে। যেমন এই দেখবেন একটা সিরিয়াল দেখছেন, তো আগামী সিরিয়ালে কি দেখাবে একটু লাস্টে যে ট্রেলার দিয়ে দেয়, অনেকটা এই টাইপের। হ্যাঁ, না একটু হ্যাঁ ইনিশিয়ালাইজড হয়ে থাকার জন্য যে এটা আসতেছে, আগেরটার একটু ফ্ল্যাশ ইয়ে দেখায়, হ্যাঁ আবার হ্যাঁ আগেরটারও দেখায়, আবার মনে করে দেয়, আবার হ্যাঁ প্রিভিয়াসে কি হবে নতুন ওটাও দেখায়। আমি সিরিয়াল দেখি না, আমাকে দেখতে হয় বাধ্য হয়ে। তো এই কাজটা মানে আমরা একটা ম্যাজিক মেথড সম্পর্কে জানলাম। হ্যাঁ, এখন
ডিস্ট্রাক্ট, আরেকটা ম্যাজিক মেথড আছে, নাম হচ্ছে ডিস্ট্রাক্ট। ওটার কাজ কি হবে? একটা অবজেক্ট ধ্বংস হয়ে যাওয়ার সময় সে কল হবে। একটা অবজেক্ট কখন কখন ধ্বংস হয় বলেন? কাজ শেষ হয়ে যায়, যখন প্রোগ্রামটা শেষ। ন্যাচারালি ধ্বংস হবে যখন স্ক্রিপ্টটা শেষ, তখন কি হয়ে যাবে, সব ভ্যারিয়েবল সে মেমোরি থেকে খালি করে গাজেস খালি করে ফেলবে না? এইভাবে একবার ধ্বংস হতে পারে। অথবা আপনারা একটা ভ্যারিয়েবল হ্যান্ডলিং ফাংশন করছিলেন না, আনসেট, ওই আনসেটের মাধ্যমে প্রোগ্রামার বাই ফোর্স কোনো একটা ভ্যারিয়েবলকে মানে ডিস্ট্রয় করতে পারে না, তো ওইভাবে হতে পারে। সো আমরা সে আরেকটা ম্যাজিক মেথড লিখছি, একসাথে স্টাডি করছি আর কি। ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিস্ট্রাক্ট, দেখেন সাজেস্ট করছে ডিস্ট্রাক্ট, এই ইয়োর কোড হিয়ার, মানে এখানে আপনার কোড ইমপ্লিমেন্ট করতে বলতেছে। সো আমার এখন ডিস্ট্রাক্ট হওয়ার সময় কি কি কাজ করে নেওয়া যায়? একটা মানুষ বা একটা অবজেক্ট মারা যাচ্ছে, সে মানে সবার কাছে মাফ টাফ চেয়ে নিতে পারে, হ্যাঁ? যে মাফ করে দিয়েন, হ্যাঁ। সো দেখি এই ডিস্ট্রাক্টটা অটো কল হয় কিনা। দেখছেন, প্রথমে সাকসেস হয়েছিল, পরে যখন প্রোগ্রামটা শেষ, সে ডিস্ট্রাক্ট মেথড কল হয়েছে এবং সে যা মাফ টাফ চাওয়া চেয়ে নিছে। আচ্ছা, এটা তো গেল প্রোগ্রাম শেষ হওয়ার কারণে, প্রোগ্রাম শেষ হওয়ার কারণে ডিস্ট্রাক্ট হয়েছে। যদি এখানে এমন থাকতো, একটু খেয়াল করেন, দুইটা তিনটা, 1 2 3 পার্সেন্ট ক্লাস থেকে কয়টা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এখানে? নকশা একটা, কিন্তু বিল্ডিং তিনটা, তাই না? সম্ভব না? সম্ভব। তাহলে এখানে কয়বার ডাটাবেস কানেকশন তৈরি হবে, কয়বার মাপ চাবে? আচ্ছা, দেখেন তিনবার তিনবার, ঠিক আছে। কেন তিনবার তিনবার বুঝছেন? সে যখনই একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করবে, সেটার জন্য সে একবার কল করবে কনস্ট্রাক্টকে, আর যখনই একটা অবজেক্ট ধ্বংস হবে তখনই একবার কল হবে রেস্টার্ট। সো যেহেতু তিনটা অবজেক্ট তৈরিও হয়েছে তিনবার, তো তিনটা কানেকশন সাকসেসফুল। আর তিনবার যে তিনটা যেহেতু আলাদা আলাদা অবজেক্ট, তিনটা আলাদা আলাদা অবজেক্ট আলাদা আলাদাভাবে ধ্বংস হয়েছে, তাই ইয়েটা। এখন বিষয়টা হচ্ছে, মনে করেন এখানে আমি দিলাম, এখানে সে কোন মেথড থেকে ওই ওই কথাটা যোগ করে দিলাম, সে কোন মেথড থেকে মাপ চাচ্ছে, মানে কোন হ্যাঁ ডিস্ট্রাক্ট, ওটা তো ঠিক আছে ডিস্ট্রাক্ট। এটা কি করলাম? হুম, এটা হচ্ছে পার্সেন্ট ডিস্ট্রাক্ট থেকে। আসলে আমি চাচ্ছিলাম অন্য জিনিস। যদি আমি বাই ফোর্স একে এখানে অবজেক্ট ওয়ান, আচ্ছা এখানে ওবিজে আচ্ছা দেখা যাচ্ছে না,
আচ্ছা, যেটা বলছিলাম, যে মনে করেন আমাদের এখানে একটা ডু সামথিং মেথডও আছে না, সো ওটাকেও কল করি। ডু সামথিং মেথডকে কল করলাম, মনে করেন পার্সন ওয়ান এরটা কল করলাম, অবজেক্ট পার্সন ওয়ান এরটা, তিনটাই পার্সন ক্লাস থেকে তৈরি হয়েছে। ও তাহলে মনে করেন আমাদের এগুলো তো হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই লাইন পর্যন্ত কোনো মেথড কল করি নাই, অটোমেটিক কল হয়েছে। এখানে এসে আমি ম্যানুয়ালি প্রোগ্রামার একটা মেথডকে কল করলো, যে মেথডটার নাম কি, ডু সামথিং। তাইলে এটার আউটপুট কি হবে এবার বলেন তো, চালালে কয়বার কয়টা বলেন, কি আসবে আউটপুট? তিনবার আসবে যে ডাটাবেস কানেকশন সাকসেসফুল, তিনবার মাফ করে দিয়েন। আচ্ছা, দেখছেন সিরিয়ালটা দেখছেন? কারণ এ তো ধ্বংস হওয়ার সময় ডেস্ট্রাক্টকে কল করছে, মাফ করে দিয়েন কিন্তু লাস্টে না। মানে আমাদের এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মাফ করে দিয়ে আসবে লাস্টে, বিষয়টা তো লাস্টে না, প্রোগ্রামটা শেষ যখন হবে তখন গিয়ে এই এগুলো কি হবে, ধ্বংস হবে। তাই ডিস্ট্রাক্ট মেথডটা কল হবে কখন, সবার লাস্টে। আগে হবে কনস্ট্রাক্ট মেথড, তারপর কল হবে এটা, তারপর হবে ডিস্ট্রাক্ট। এইটা সিকোয়েন্সটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা সাজানো, যে আগে কনস্ট্রাক্ট, দেন আমাদের আমাদের ডিফাইন করা ম্যাজিক নর্মাল মেথডের কল, তারপর হচ্ছে ডিস্ট্রাক্ট। এখন আমার কথা হচ্ছে, এই মাঝখানে একটা দিছি ইচ্ছা করে যে প্রোগ্রাম শেষ হলে ডিস্ট্রাক্ট হতে পারে, আরেকভাবে আমরা বাই ফোর্সও কোনো একটা অবজেক্টকে ধ্বংস করতে পারি, তখনও কি ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথড কল হয় কিনা ওটা দেখি। দ্যাট মিনস আমরা জানি, আমরা যদি এই লাইনের আগে ওবিজে পার্সন টুকে ধ্বংস করে দেই, কিভাবে, আনসেট দিয়ে, আনসেট ওবিজে পার্সন টু, তাইলে কি আউটপুটটা এবার কি হবে বলেন? হ্যাঁ, এক্স্যাক্ট আউটপুট বলতে পারবেন? হ্যাঁ, লাউডলি। প্রথমে তিনবার ডাটাবেস কানেকশন, দুইবার ডাটাবেস কানেকশন, তিনবার ডাটাবেস কানেকশন, তারপর এরপর রাইট। এই দেখেন মাঝখানে একটা মাফ করে দিয়ে চলে আসছে, কারণ অবজেক্ট টুকে ধ্বংস করা হয়েছে বাই ফোর্স। মানে এক অবজেক্ট টুকে, তিনটা অবজেক্ট আছে, এর মধ্যে 2 নম্বর অবজেক্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাই ফোর্স। সো মাফ করে দিয়েটা আগে আসছে। যখনই সে ধ্বংস হবে সেটা ন্যাচারালি প্রোগ্রাম শেষ হওয়ার কারণে ধ্বংস হতে পারে, আর একটা বাই ফোর্স প্রোগ্রামার তাকে ধ্বংস করতে পারে। দুইটার ক্ষেত্রেই কিন্তু ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথড কল হয়েছে। এটা এই সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করেন। দেখছেন, সবসময় যে প্রোগ্রামের লাস্টে দিয়ে ডিস্ট্রাক্ট কল হবে তা কিন্তু না, এই যে এখানে কিন্তু আগে দিয়ে হয়েছে, ডু সামথিং কল করার আগে দিয়ে হয়েছে। কারণ আমি আনসেট করে দিলাম কাকে, আনসেট করেছিলাম কাকে, অবজেক্ট পার্সন টুকে। সো মানে দুটো ম্যাজিক মেথড আমাদের অলরেডি কভার হয়ে গেল। এগুলো দেখতে একটু জটিল লাগছে তাই না, এক্সাম্পলগুলো? সহজ সহজ জিনিস, কত জটিল, মানে জিনিসগুলো দেখানোর পর দেখবেন একদম সহজ, কিন্তু এটার ডেফিনেশন পড়তে গেলে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কি চাঁদাবাজি হয়?
মানে ইয়ে কালেক্ট করেন? খেলোয়াড়দের জন্য পুরো কাজটা বন্ধ করে হ্যাঁ, এটা এটা সে খেলোয়াড়দের কাছ থেকে নিয়ে নিতে হবে। আপনি খেলোয়াড়দের দেখছেন? জি স্যার। ও তাহলে ডাবল। আচ্ছা দেখে নেই স্যার। হ্যাঁ, দেখেন নাই? না, এই যে ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে দেখলো। আচ্ছা, এই ডেফিনেশনগুলোর দরকার নাই, মানে এত জটিল কিছু দরকার নাই, আপনারা আগে পড়েন। আমি দেখাই, আপনারা দেখেন কত সহজ জিনিসগুলা। কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট এই দুটো ইজি ছিল না? হ্যাঁ, এবার গেট আর সেট একসাথে করার চেষ্টা করব। গেট আর সেট। আরেকটা আছে কি, কল আর কল, স্লিপ 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 ওয়েক আপ, এই দুইটা একসাথে। আর কল, কিছু বাদ যাচ্ছে কি? পিএইচপি ম্যানুয়ালটা দেখি। এই যে ইসেট আনসেট বাদ গেছে ওখানে, ইসেট আনসেটটা ওখানে নাই, এই কারণে কিছু একটা বাদ যাচ্ছে মনে হচ্ছে। সেট গেট একসাথে পড়বো, ইসেট আনসেট একসাথে পড়বো, এরা মানে একসাথে বুঝাইতে এদেরকে সুবিধা হবে। যেমন কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট একসাথে বোঝাতে সুবিধা হয়েছে। তারপর প্রচুর ডকুমেন্ট। আচ্ছা, সো এখানে সিরিয়ালে আমরা জাস্ট পিক করি এখন সেট আর সেট আর কি জানি, সেট না, সেট আর ইসেট এক গ্রুপ না, সেট আর আনসেট, সেট আর গেট, সেট আর গেট এক গ্রুপ, ইসেট আনসেট এরা এক গ্রুপ। সো সেট গেটটা আগে বুঝি। আচ্ছা, এখানে আগে দেখেন, এটা ডেফিনেশনটা দেখেন, এখানে কি কি আছে আগে একটু জেনে নেই। যেই ম্যাজিক মেথডগুলো স্টাডি করছি তার রিটার্ন টাইপ কি, প্যারামিটার ইনপুট হিসেবে কি নিবে, এগুলো একটু দেখেন। এখানে দেখা যাচ্ছে কি, একটা নেম এবং কি দিবে, ভ্যালু। নেম এবং ভ্যালু, আর কোনো রিটার্ন টাইপ আছে? ভয়েড মানে কি? মানে কিছুই নাই, শূন্য। কোনো রিটার্ন টাইপ কিছু নাই, শূন্য। তাহলে এসি কারেন্ট নাই, হ্যাঁ। এখন যে ম্যাজিক মেথডটা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট। আমরা সেট কাকে করি? কোনো মেথডকে, কোনো ভেরিয়েবলকে, নাকি কোনো ফাংশনকে, বা কোনো মেথডকে, নাকি প্রপার্টিকে, কাকে সেট করি? সেট, সেটের সাথে কে কে জড়িত হতে পারে? প্রপার্টি আর ভেরিয়েবল। আমরা ভেরিয়েবলকে সেট করি, আমরা প্রপার্টিকে সেট করি। আমরা কি কোনো ফাংশনকে সেট করি না কল করি? সুতরাং কলের সাথে হচ্ছে ফাংশনের সম্পর্ক, আর সেট করা, এক্সেস করা, হ্যাঁ, এগুলোর সাথে হচ্ছে ভ্যারিয়েবল এবং প্রপার্টির সম্পর্ক। সো দেখুন, মনে করেন আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট, এখানে আমাদের একটা ম্যাজিক মেথড উল্লেখ করে দিচ্ছি কি, ক্লাসের ভিতর। ম্যাজিক মেথডগুলোর অবস্থান কোথায় হবে? ক্লাসের, সব মেথডেরই অবস্থান হবে ক্লাসের ভিতর। মেথড মানেই হচ্ছে তার অবস্থান কোথায়, ক্লাসের ভিতর। তো পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট, দেখছেন অটোমেটিক দুইটা ইয়ে চলে আসছে, নেম আর ভ্যালু। সো এখানে আমি বলছি
আচ্ছা, না আজকে ম্যাজিক মেথড পড়াচ্ছি তো, তো এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট, হ্যাঁ, এখানে আমি দিলাম যে নেম ডলার ভ্যালু ডলার বিয়ার, ডলার মানে ডলার বিয়ার না, ডট বিয়ার। এটা কি করতেছি আমি বলি, কনস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট ছাড়া মূলত বেশিরভাগ ম্যাজিক মেথডই কাজ করে ভুল নিয়ে, মানে ভুল, কোনো একটা ভুল করলে, কেউ যদি কোনো একটা ভুল করে, প্রোগ্রামার যদি কোনো একটা ভুল করে, সেইটাকে সে হ্যান্ডেল করার জন্য মূলত কাজ করে। যেমন আপনি একটা ভ্যারিয়েবলকে সেট করতে চাচ্ছেন যে ভ্যারিয়েবলটা আদৌ এক্সিস্টই করে না, কি বললাম, এমন একটা ভ্যারিয়েবলকে আপনি সেট করতে চাচ্ছেন যে ভ্যারিয়েবলটা এক্সিস্টই করে না, তখন অটোমেটিক কল করবে কাকে, আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট ম্যাজিক মেথডকে। বিষয়টা বুঝছেন? এখনো হয়তো বুঝেন নাই, দেখাই। মনে করেন আমার এখানে অবজেক্ট 1 তো এখনো জীবিত, মানে অবজেক্ট 2 কে ধ্বংস করে দিছি, বাট অবজেক্ট 1 তো আছে। সো অবজেক্ট 1 এর মধ্যে আমার এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টি, খেয়াল করেন এখানে, এখানে দুইটাই, একটা আছে মাই প্রপার্টি, কিন্তু আমি বললাম এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট। এই প্রপার্টিটা কি এক্সিস্ট করে আমাদের ইয়েতে, আমাদের এখানে আছে ওই প্রপার্টিটা, এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট, এই নামে কোনো প্রপার্টি আছে নাই। তো আমি কি করতেছি, এরকম একটা প্রপার্টিতে কোনো একটা ভ্যালু সেট করতে চাচ্ছি। এরকম একটা প্রপার্টিতে কোনো একটা ভ্যালু সেট করতে চাচ্ছি, যে হ্যালো ওয়ার্ল্ড। তখন অটোমেটিক কল কে হবে, আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট নামক ম্যাজিক মেথড। তার মানে প্রোগ্রামারের করা কোনো একটা ভুল সে ডিটেক্ট করছে, সেই ভুলটা হচ্ছে এক্সিস্ট করে না এমন একটা মেথডের মধ্যে প্রোগ্রামার কোনো একটা ভ্যালু সেট করতে চাচ্ছে বা অ্যাসাইন করতে চাচ্ছে, সেই সময় অটোমেটিক কল হবে ডলার আন্ডারস্কোর 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 সেট নামক ম্যাজিক মেথড। আর ওইটার যে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু, নেমের ঘরে যাবে হচ্ছে যে ভুল মেথড, যে ভুল প্রপার্টিটাকে সে সেট করতে চাচ্ছিল তার নাম, আর ভ্যালুর ঘরে যাবে যেই ভ্যালু দ্বারা সেট করতে যাচ্ছিল সেই ভ্যালুটা। সো আমি এখানে বলেন এই প্রপার্টিটা এক্সিস্ট করে না, এখানে প্রপার্টিটা, ভুল প্রপার্টিটার নাম কি, এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট, আর ভ্যালুটা হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই দুটা গিয়ে কার ঘরে বসবে বলেন তো, নেইমের ঘরে না, ঘরে গিয়ে বসবে হচ্ছে ওই ভুল করে নামটা, আর ভ্যালুর ঘরে হ্যালো ওয়ার্ল্ড। ভুল মানে যে ভ্যালুটা আমি ওই ভুল প্রপার্টিটার মধ্যে সেট করতে চাচ্ছি, ওই দুটাকে আমি ইকো করে দিলাম। তাহলে আউটপুট কি হবে, আউটপুট কি হবে, এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট আর হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারছেন? এবার এটা গেল সেট, এবার আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট, নাকি সেট গেট, সরি এবার হচ্ছে গেট। গেটেরটা কি হবে বলেন তো, এবার আপনারাই বলেন এটা। আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট, এ কখন অটোমেটিক কল হবে, এর কিন্তু একটা প্যারামিটার, সেটা হচ্ছে নেম। এ কখন অটোমেটিক কল হবে,
আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট কখন কল হবে বলেন, এনি গেস? হ্যাঁ, এমন কিছু যদি আমি ইকো করতে যাই, এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টি আমি কি করলাম, ইকো করতে চাচ্ছি, মানে গেট করতে চাচ্ছি। ইকো করাও তো অনেকটা রিড করা, তাই না? সো আমি এখানে যদি কি করি, ইকো ওবিজে person1 a property that does not exist, তাহলে অটোমেটিক কল হবে কে? দেখেন ওই যে সেটটা কল হয়েছিল কখন, যখন সেট করতে চাইছিলাম তখন বলতেছিল যে এটা হচ্ছে ভুল করা প্রপার্টির নাম, আর ভ্যালু যেটা দিয়ে অ্যাসাইন করতে চাচ্ছিলাম সেটা ছিল এটা। আর ইকো যখন করছিলাম এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট কে, তখন অটোমেটিক কল হয়েছিল কে? আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট, আর তার ভুল করা প্রপার্টিটার নাম হচ্ছে এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট। এগুলো দুইটা দুইটা বিয়ার দিলে ভালো হবে। এই দেখেন, এবার বুঝতে সুবিধা হবে। দেখেন এটা এটা হয়েছিল সেটের জন্য, সেট মানে ভুল একটা প্রপার্টির মধ্যে ভ্যালু সেট করার সময় অটোমেটিক কল হয়েছিল এটা সেট মেথডটা, আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট। আর এক্সিস্ট করে না এমন একটা ভুল প্রপার্টি ইকো করার জন্য করার সময় অটোমেটিক কল হয়েছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট ম্যাজিক মেথডটা। সেট আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট, মূল বিষয়বস্তু বুঝে গেছে কি করে এরা, কেন কখন অটোমেটিক কল হয়। তাহলে বাকি থাকে কে? ইসেট আনসেট। এবার গেস করেন, এরাও ভুল নিয়ে কাজ করে, তাহলে এদের ভুলগুলো কি টাইপের? আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট, তাহলে আন্ডারস্কোর পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট, এ কখন অটোমেটিক কল হবে? এর ইয়েটা এখানে থেকে কপি পেস্ট করলাম। আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট তখনই কল হবে যখন সেট করা নাই, এটা সেট করা নাই, ওইটার জন্য তো হচ্ছে ভুল ভুল একটা, ওইটার জন্য তো হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট। সেট করা নাই এমন একটা জিনিস, হ্যাঁ রাইট, এটা হচ্ছে চেক করার সময় আমাদের একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন করেছিলাম না, ইসেট। ইসেট ম্যাজিক মেথড দিয়ে আপনি যখন একটা এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টিকে চেক করতে যাবেন, তখন অটোমেটিক কল হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। কি বললাম? দুই একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন ইসেট, আর একটা হচ্ছে ম্যাজিক মেথড আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন ইসেট, আরেকটা হচ্ছে ম্যাজিক মেথড আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। এটা কি? এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ম্যাজিক মেথড। দুইটার মধ্যে এখন এইটা কখন অটোমেটিক কল হবে? যখন আপনি ইসেট ম্যাজিক ইসেট বিল্ট ইন ফাংশনের ভিতরে এমন একটা প্রপার্টিকে চেক করতেছেন সেট আছে কিনা যে এই প্রপার্টিটা এক্সিস্টই করে না, তখন অটোমেটিক কল হবে। দ্যাট মিনস এটার একটা এক্সাম্পল আমরা কিভাবে সাজাতে পারি। এটার একটা এক্সাম্পল চিন্তা করেন যে এই প্রপার্টিটা এক্সিস্ট করে না, তাই না? এই প্রপার্টিটা এক্সিস্ট করে না। তো এই প্রপার্টিকে আমি যদি চেক করি, ইফ ইসেট
ইসেট, এই ইসেটটা কি ম্যাজিক মেথড? এটা হচ্ছে একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন, এটা একটা বিল্ট ইন ফাংশন না? ভুলে গেছেন ইসেট? সেশনের ক্ষেত্রে ইসেট দিয়ে চেক করছিলেন না সেশনটা সেট আছে কিনা? এখন ইসেট নর্মাল বিল্ট ইন ফাংশনের ভিতর আপনি যখন এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টিকে চেক করতেছেন, ওই এক্সিস্ট করে না প্রপার্টিটা সেট আছে কিনা, তখন অটোমেটিক কে কল হবে? হ্যাঁ, দ্যাট মিনস আমি কি এই ইফ যদি সাকসেসফুল হয় মানে এখানে রেজাল্ট আসবে কি, এটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। সো এদের ভিতর আমি কিছুই লিখলাম না, এদের ভিতর আমি কিছুই লিখলাম না, কারণ আমার ইসেট শেখানো আমার উদ্দেশ্য না। এখন কি শেখানো উদ্দেশ্য? ম্যাজিক মেথড আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। এখন আমি বলতেছি যে ইসেট বিল্ট ইন ফাংশনের ভিতর যখন এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টিকে চেক করা হবে তখন অটোমেটিক কল হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। দেখি তো হয় কিনা, দেখেন আন্ডারস্কোর আন্ডারস্কোর রেডি কিনা অ্যাকশনে যাওয়ার জন্য। আন্ডারস্কোর আন্ডারস্কোর এখানে এক্সিস্ট করতেছে, তার মধ্যে একটা নেম নামক কি আছে, প্যারামিটার আছে, এবং এটা দেখা যায় কিনা দেখেন। এই যে দেখেন লাস্ট এটা এটা কি বলতেছে, আই এম ইনসাইড আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। আর কার কারণে সে কল হয়েছে? এ প্রপার্টি ডাজ নট এক্সিস্ট কে ইসেট কিনা চেক করা হয়েছে, এই অপরাধে তাকে কল করা হয়েছে। সুতরাং আপনারা এই ম্যাজিক মেথডগুলোকে কি কাজে ব্যবহার করতে পারেন? লগ রাখার জন্য, যে ডেভেলপাররা কি কি ভুল করতেছে, আপনার আন্ডারের যে ডেভেলপাররা আছে তারা ভুল কোনো কমান্ড নামে মূলত মানে মোস্ট ফ্রিকুয়েন্টলি কি কি ভুল মেথড ধরে কল করতেছে, ওটার একটা হ্যাঁ লগ রাখা। হ্যাঁ, তাদেরকে তখন জানায় দেওয়া যে অ্যাকচুয়ালি এই নামে কোনো মেথড নাই, কিংবা এইটা কেন সবাই এক্সপেক্ট করতেছে মেথড নেমটা এটা হবে, তার মানে মেথড নেমটা যদি মোস্ট অফ দ্য পিপল ওইটাই এক্সপেক্ট করে তাহলে মেথড নেমটাকে রিনেম করে এই নেমেই দেওয়া হবে। অনেক ডিসিশন হইতে পারে, বা এরর হ্যান্ডেল করা। সো আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট, এগুলো মানে এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আপনাদের অ্যাটমিক প্রজেক্ট বা ফাইনাল প্রজেক্টের সাথে কিন্তু হালকা পাতলা ভাইবা হবে, ঠিক আছে? রিটেন পরীক্ষা আমি এড়াচ্ছি, কারণ মানে কাগজ কলম লিখবেন, খাতা আবার কাটতে হবে, এগুলো শুধু শুধু টাইম লস। এর থেকে ভালো প্রজেক্ট করা হবে, প্রজেক্ট দেখবো, আর প্রজেক্টটা আপনি নিজে করেছেন কিনা ওইটার জন্য সামনে এসে বসে বসে ভাইবা হবে, কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, প্রজেক্টটাও জমা নিব, জমা তো এমনিও নিব, ভাইবা হবে, তো তখন কিন্তু এইসব কথাবার্তা জিজ্ঞেস করবো। ঠিক আছে, যে আচ্ছা বলেন তো এই ম্যাজিক ম্যাথডটার কি কাজ, টোটাল কোর্সে যা পড়ানো হচ্ছে এগুলোর উপর র্যান্ডমলি কোশ্চেন করা। ঠিক আছে, আর খালি আমার কোশ্চেন না, এরপর আবার আমি ছেড়ে দিব যখন আপনাদেরকে, আপনারা কোর্স শেষ করে চলে যাওয়ার পর এই এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আরেকটা কল পাবেন বিএ টিম থেকে, বলবেন যে অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে। ওটা আসবে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে যে কোনো একজন র্যান্ডম, বিএটিএম এর কেউ না, উনি চাবেই হচ্ছে আপনাদের কাটতে। ঠিক আছে, সো বিএটিএম এ দেখা যাবে অ্যাকচুয়ালি ওনার মার্কটা কোনো কিছু মেইন করে না, মার্ক আমরা যা দিব সেটাই বসবে হচ্ছে এসিআইপির খাতায়, কিন্তু ওটা হচ্ছে জাস্ট এনশিওর করা যে আপনারা ঠিকমতো ক্লাস করেছেন কিনা, আপনারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক্সিস্ট করেন কিনা, নাকি শুধু কতগুলো নাম, এগুলো দেখা। অনেক জায়গায় আছে না যে এসিআইপি প্রজেক্ট তো শুধু ভিআইটিএম নেয় না, অনেকেই নেয়, এমনও রেকর্ড আছে স্টুডেন্টই পড়ে নেই, হয়তো বিল করে দিছে যে আমরা এত স্টুডেন্ট ব্যাক করে দিচ্ছি, কিন্তু আসলে কোনো ক্লাসই হয়নি, কোনো কিছু হয়নি, কিছু নাম ছিল, হতে পারে না, যেহেতু ওইসব ভেরিফিকেশন ইত্যাদি কারণে এটা একটা প্রসিডিউর। তো ওইটা নিয়ে আপনারা অ্যাসেসমেন্টও হবে, ওটা মানে হচ্ছে যে অ্যাসেসমেন্টটা যদি ভালো করেন তাহলে ওরা
এটাই আমাদের লাভ। আর আপনাদের নিজেদেরও একটা রেপুটেশন বাড়ে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মূল মার্ক অ্যাকচুয়ালি ওই অ্যাসেসমেন্টের মার্ক আমাদের ইয়েতে যোগ হয় না, কিন্তু ওই রেপুটেশন, ঠিক আছে। আর বাইরে থেকে এসে হুট করে একজন দেখা যায় যে জাজও করতে পারবে না অ্যাকচুয়ালি ট্রেনার কেমন এফোর্ট দিয়েছিল। সো ওইখানে আপনাদের স্মার্টনেসের উপরেই ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমাদের ইমপ্রেশনটা। এই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই অ্যাসেসমেন্টটা হবে। এটাতে অডিট হওয়ার কিছু নেই, 4-5 জন করে একসাথে ঢুকবেন, 4-5 জন করে একসাথে বেরোবেন, ঠিক আছে। কি কি জিজ্ঞেস করলো ওই 2-5 জনেরটা জেনে, যেগুলো পারবেন না গুগল করে জেনে ঢুকবেন, শেষ। হ্যাঁ দিনের সময়, হ্যাঁ বিআইটিএম থেকে জানা। আচ্ছা, সো এখন আন্ডারস্কোর আন্ডারস্কোর কোনটা শেষ হলো? ইসেট। এবার বলেন আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট। এটা আমি বলবো না, একটা আমি করে দিব আর একটা আপনারা বলবেন। এবার পাবলিক এটার কাজ কি হবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট, এটা বলেন, বলে ফেলেন, চিন্তা ছাড়াই বলে ফেলা যাবে ওইটার মতো। বলেন কি কি করবে, কখন কল হবে? জি নাই, এমন কোনো প্রপার্টিকে আনসেট করতে চাচ্ছেন যেটা এক্সিস্টই করে না। সো আমি এটা উপরের লাইনে দিব না নিচে? আচ্ছা নিচের লাইনে দিই যে আনসেট এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট। এটা দেখেন, আই এম ইনসাইড আনসেট এ প্রপার্টি দ্যাট ডাজ নট এক্সিস্ট। তাহলে সেট, গেট, ইসেট, আনসেট, আন্ডারস্কোর আন্ডারস্কোর সবগুলোর আগে আছে। এগুলো হলো, এখন আসতেছে কল। কল, কল কার সাথে সম্পর্কযুক্ত? ফাংশন বা মেথড। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মেথড, যেহেতু আমরা ক্লাসের ভিতরে লিখবো আন্ডারস্কোর আন্ডারস্কোর কল, এটা কি একটা, এটা একটা মেথড। এ কখন কল হবে? কল মেথড কখন কল হবে অটোমেটিক? বলা যায়? হ্যাঁ দেখি বলা যায় কল মেথড কখন কল হবে অটোমেটিক? এতক্ষণের এই ম্যাজিক মেথডের অ্যানালাইসিস কি বলে কখন অটোমেটিক কল হবে? এক্সিস্ট করে না এমন একটা মেথড কল করতেছে, তখন কে কল হবে? কল ম্যাজিক মেথড কল হবে। দ্যাট মিনস আমি যদি এখানে ওবিজে পার্সন ওয়ান, এখানে তো ডু সামথিং বলে একটা মেথড অলরেডি আছে, আমি যদি দেই ডুইং সামথিং, তাহলে ওই মেথডটা কি আছে? ওই মেথডটা নাই। আর ওইটার মধ্যে আমি যদি একটা প্যারামিটারও পাস করি, একে তো নাই, তার মধ্যে আবার প্যারামিটার পাস করতেছি যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আবার হ্যালো প্যারামিটারে একটা না, মাল্টিপল, 1 2 3, তারপর ট্রু, তারপর 12.3। তার মানে কি স্ট্রিং, ইন্টিজার, মানে চারটা এলিমেন্ট, চারটা এলিমেন্ট না, অ্যারে না, এটা এটা কিন্তু অ্যারে না, চারটা প্যারামিটার সে আমি পাঠাইলাম। তার মানে কি এখানে তো লাল কালি সে দিয়ে রাখছে, ঠিক আছে বুঝছি, কিন্তু এখানে আমার যদি আন্ডারস্কোর আন্ডারস্কোর কল নামক একটা
ম্যাজিক মেথড থাকতো, এখানে দেখেন কয়টা প্যারামিটার, দুইটা। একটা হচ্ছে নামটা ভুল কল করা মেথডটার নাম এখানে এসে বসবে, আর প্যারামিটার গুলো এই কারণে আর্গুমেন্টস। তার মানে এটা একটা কি, এটা একটা কি বলেন, স্কেলার। এই তো অ্যারে, ভেরি গুড অ্যারে। আজকে আপনার পারফরমেন্স ভালো পাচ্ছি, যাই বলতেছেন হয়ে যাচ্ছে। আর্গুমেন্টস, এটা একটা অ্যারে। সো আন্ডারস্কোর কল, এখানে আসবে ভুল করা মেথডটার নাম, আর এখানে আজকে আসবে আর্গুমেন্ট। সো ভুল করা মেথডটার নাম তো আমি না হয় এইভাবে দিয়ে দিতে পারলাম, এভাবে দিয়ে দিতে পারলাম, কিন্তু আর্গুমেন্টগুলো কি ইকো দিয়ে দিতে পারবো? একটা অ্যারেকে কি ইকো দিয়ে প্রিন্ট করা যায়? তাহলে কি করতে হবে? প্রিন্টার ডলার আর্গুমেন্টস, আর আগে পিছে আমরা যদি ফ্রি দিয়ে দেই কেমন হয়? ফ্রি ট্যাগ দেখতে ভালো লাগবে, তাই না? আচ্ছা, এটা দিব নাকি বারডাম করে দিব? তাহলে একদম টাইপ সহ চলে আসবে। কি কোনটা কোন টাইপের ডাটা দিছিল সেটাও চলে আসবে। তাহলে এখানে আউটপুট কি আসবে ভুল করা মেথড কলের জন্য? বলেন তো কি আসবে আউটপুট এটার জন্য? ডুইং সামথিং আসবে নামের ঘরে, আর আর্গুমেন্টসের ঘরে আসবে একটা অ্যারে যেখানের প্রথম এলিমেন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, দ্বিতীয় এলিমেন্ট 1 2 3, তৃতীয় এলিমেন্ট ট্রু, তারপরটা হচ্ছে 12.3। দেখেন তো, এই যে আই এম ইনসাইড আন্ডারস্কোর কল ফাংশনের ভিতর সে গেছে ভুল কলের জন্য। কোন কোন মেথড ভুল কল করা হয়েছিল? ডুইং সামথিং। আর তার মধ্যে আর্গুমেন্ট কয়টা পাঠানো হয়েছিল? 4টা। প্রথমটার টাইপ কি ছিল? স্ট্রিং, ভ্যালু ছিল হ্যালো ওয়ার্ল্ড। আর দ্বিতীয়টার টাইপ ছিল ইন্টিজার 1 2 3, তৃতীয়টার বুলিয়ান ট্রু, চতুর্থটার ফ্লোট 12.3। পেলেন? আচ্ছা, এখন আপনাদেরকে আবার একটু ব্যাকট্র্যাক করি। দ্যাট মিনস প্রথম ক্লাসে ফেরত নিয়ে যাই। দ্যাট মিনস প্রথম ক্লাসে মেথড নিয়ে আলাপ করছিলাম না? মেথড দুই টাইপের মেথড আছে, একটা টাইপের বলতে ভুলে গেছিলাম বা সময় হয়নি। স্ট্যাটিক মেথড আর একটা মেথড আছে, ঠিক আছে? স্ট্যাটিক মেথড, কারণ এখন আমরা যে আরেকটা ম্যাজিক মেথড পড়বো সেটা হচ্ছে কল স্ট্যাটিক। কল স্ট্যাটিক পড়ানোর আগে স্ট্যাটিক মেথড কি এটা তো জানতে হবে। সো ভাবেন যে এটা অবজেক্ট ওরিয়েন্টেড, ওই যে প্রথম ক্লাসটা বিগত ক্লাস করছেন। সো ওইখানে আমরা বলছি স্ট্যাটিক মেথড একটু স্টাডি করে আসি। আচ্ছা, এখানেই করা যাবে, সরি এই ফাইলের মধ্যেই করা যাবে। স্ট্যাটিক মেথড বলে একটা মেথড আছে যেটা একটা ক্লাসের মধ্যে অবস্থান গ্রহণ করে। মেথড মানে হচ্ছে ক্লাসের, সেটাকে কেন স্ট্যাটিক মেথড দরকার? যে মনে করেন ছোটোখাটো কাজ যেটা ঘন ঘন দরকার হয়, এমন মেথড যেটা ঘন ঘন কল করতে হবে আপনাকে প্রোগ্রামে, প্রত্যেকবার কলের জন্য কি আপনার অবজেক্ট ক্রিয়েট করে ওই মেথডটাকে অ্যাক্সেস করাটা একটু ব্যয়, মানে সময় সাপেক্ষ, ব্যয়বহুল বলা যায়, বা কষ্টসাধ্য, বিরক্তিকর। তো ওই কাজটা আপনি সরাসরি কল করতে চান, সেই ক্ষেত্রে আপনি ওই মেথডটাকে স্ট্যাটিক মেথড দিয়ে দিলে ওই মেথডকে অবজেক্ট কল করে আর কল করতে হবে না, অবজেক্ট ইনিশিয়েট করে কল করতে হবে না, সরাসরি আপনি ক্লাস নেম দিয়ে ইয়ে করে দিতে পারবেন, কল করতে পারবেন। দ্যাট মিনস অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া কোনো মেথডকে যদি আপনি কল করতে চান, কথাটা বোঝা যাচ্ছে? এমনি তো নর্মালি আমরা ডু সামথিং, যে আমাদের একটা মেথড আছে এখানে, এটাকে কল করতে হলে আমাদের কি করতে হয়েছে? এখানে ডু সামথিংকে কল করতে হলে আগে একটা অবজেক্ট বানায় নিতে হয়েছে, তারপর ওই অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস কল করতে হয়েছে ডু সামথিংকে, তাই না? এই কাজটা, এই যে একটা নিউ দিয়ে একটা অবজেক্ট বানাও, তারপর আবার ইয়ে করো, কল করো, এই কাজটা একটু পেইনফুল হয়ে যায় যখন খুব ফ্রিকোয়েন্টলি কোনো ইউজ হয় কোনো একটা মেথড। তো ওই টাইপের মেথডকে আপনি স্ট্যাটিক মেথড হিসেবে দিতে পারেন। নিয়মটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাংশন
সে ডু স্ট্যাটিক ফাংশন একটা নাম দেন যে ডু সামথিং স্ট্যাটিক। পাবলিক স্ট্যাটিক ফাংশন ডু সামথিং স্ট্যাটিক। তাহলে এখানে দিলাম আই এম ইনসাইড মেথড। তাহলে এই এই স্ট্যাটিক মেথডকে কল করতে কি আমার কোনো অবজেক্ট লাগবে? অবজেক্ট লাগবে না। দেখেন যে আমি সরাসরি কি করছি, আমার কোন ক্লাসের জিনিস দেখছেন, পার্সন দিয়ে স্কোপ রেজুলেশন অপারেটর দেওয়ার সাথে সাথে এখানে লিস্টের মধ্যে দেখাচ্ছে না স্ট্যাটিক মেথডটা ডু সামথিংকে কি দেখাইছে? নর্মাল মেথড ডু সামথিংকে কি এখানে দেখাইছে? দেখায় নাই, কিন্তু স্ট্যাটিককে সে সাজেস্ট করে দিছে। সো আপনি কি করলেন, সরাসরি কল করে দিলেন। এখন এটার আউটপুটটা দেখেন, এই যে আই এম ইনসাইড ডু সামথিং স্ট্যাটিক, ওই যা প্রিন্ট করছিলেন ওই মেথডের ভিতর ওটা চলে এসছে। সো এটাও আমাদের জানা থাকলো, স্ট্যাটিক মেথড বলে একটা মেথড আছে যেটা অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও এক্সেস ওই ওই স্ট্যাটিক মেথডটাকে আপনি কল করতে পারবেন। এখন বলি, আচ্ছা আজান তাহলে একটু বলেন পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক, ভুল করতেছি কি? কয়টা দিলাম? আন্ডারস্কোর আন্ডারস্কোর কল আচ্ছা পাবলিক স্ট্যাটিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক। এই ম্যাজিক মেথডটার আগেও কিন্তু স্ট্যাটিক কথাটা আসবে। পাবলিক স্ট্যাটিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক, এতগুলা ম্যাজিক মেথডের আগে কিন্তু স্ট্যাটিক কথাটা দিতে হয়, কিন্তু স্ট্যাটিক দেখেন এখানে কি আপনার স্ট্যাটিক কথাটা লিখতে হয়েছিল? হয় নাই। এতক্ষণ ধরে যতগুলো ম্যাজিক মেথড আলোচনা করছি এখানেও স্ট্যাটিক কথা লিখতে হয়েছিল? হয় নাই। বাট এই ম্যাজিক মেথডটাতে কিন্তু স্ট্যাটিক কথাটা বলে তারপর আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক বলতে হচ্ছে, কারণ সে নিজেও একটা স্ট্যাটিক মেথড। তাইলে আমরা এই যে এখানকার কোডটা হুবহু কপি পেস্ট করে দিতে পারি না তার মধ্যে, এর মধ্যে কলের কোডটা এখানে কপি পেস্ট করে দিতে পারি না, যেন এখানেও নেম আর্গুমেন্টস এখানেও নেম আর্গুমেন্টস। সো ভিতরে লেখাগুলো তো কপি পেস্ট করে দিতেই পারি। এখন দেখেন আমরা এটা কখন কল হবে বলেন তো দেখি, এই ম্যাজিক মেথডটা কখন কল হবে? সবার উত্তর দিতে পারার কথা, মানে আমি তো সাউন্ডের গ্লাস ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, স্ট্যাটিক মেথড না এমন একটা মেথড, স্ট্যাটিক মেথডকে যদি কল করেন, এক্সিস্ট করে না এমন একটা স্ট্যাটিক মেথডকে আপনি কল করলেই কে কল অটোমেটিক কল হবে? কল স্ট্যাটিক, তাই না? এক্সিস্ট করে না এমন একটা স্ট্যাটিক মেথডকে কল করলেই অটোমেটিক কল হবে কে? আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক। সো এক্সিস্ট করে না এমন একটা স্ট্যাটিক মেথডকে কল করেন, দ্যাট মিনস এ তো এক্সিস্ট করে। ডু সামথিং স্ট্যাটিক তো এক্সিস্ট করে, ডু সামথিং ডাজ নট এক্সিস্ট। এই মেথডটা কি এক্সিস্ট করে? এই স্ট্যাটিক মেথডটা কি এক্সিস্ট করে? তাহলে দেখেন তখন সে কার মধ্যে ঢুকে গেছে? এর মধ্যে কোনো আর্গুমেন্ট ছিল, তাই অ্যারে ভ্যালু কত? 0। এখানে আর্গুমেন্ট দেন,
আর্গুমেন্ট দিয়ে এটা চালায় দেখেন, একটা ইন্টিজার ভ্যালু দিলাম, তখন বলতেছে একটা আছে ইন্টিজার 1 2 3 সাপ্লাই করা হয়েছিল। হয়েছে সবার? আচ্ছা, তাহলে বাদ রইল কি? আচ্ছা, স্লিপ আর ওয়েক আপ। মানে এই জিনিসগুলোর ডেফিনেশনগুলো এত জটিলভাবে লিখছে, এগুলো পড়ে মানে আপনার মেইন কাহিনী একদম ইজি না জিনিসগুলো, অ্যাকচুয়ালি তো জিনিসগুলো ইজি, বাট এখানে ডকুমেন্টেশনগুলো কেন জটিল করে মাঝে মাঝে, মানে কয়েকটা ক্ষেত্রে PHP.NET দেখছি মানে সহজ জিনিসকে অনেক জটিল করে ইয়ে করে। তবে যাই হোক, এরা বানিয়েছে এটা, সো এদের এদের ডকুমেন্টেশনটাই বেস্ট। মানে যারা বানিয়েছে, যে যে জিনিস বানিয়েছে তার ম্যানুয়ালটাই তো আসল, তাই না? মানে আমি বলছি না যে আমি কিন্তু W3 স্কুলের ম্যানুয়াল পড়ি, আবার কিন্তু যদি সন্দেহ লাগে আমি কিন্তু আবার .NET, এই যে PHP.NET ম্যানুয়ালে এসে ওটা আবার ভেরিফাই করি, কারণ এরা এটা বানিয়েছে, সো এদেরটাই হচ্ছে জেনুইন। আচ্ছা, স্লিপ আর ওয়েক আপ। এখানে তো ডাইরেক্ট কল করে দিচ্ছে স্ট্যাক ওভারফ্লো থেকে, সিরিয়ালাইজ এটা ইয়ের ম্যাজিক ম্যাজিক মেথডকে এখানে একটা ফানি কাজ করছে যে ডাইরেক্ট কল করছে, তো কল যদি করে তাহলে আর ম্যাজিক মেথডের দরকার কি? মানে দেখছেন এখানে অবজেক্ট দিয়ে ম্যাজিক মেথডকে কল করছে, ম্যাজিক মেথড তো অটোমেটিক্যালি কল হবে, এইটার জন্যই বানানো। তো ওইটার আবার এখানে সলিউশন দিছে একজন স্ট্যাক ওভারফ্লোতে, বলছে সিরিয়ালাইজ আর আনসিরিয়ালাইজের, স্লিপ আর ওয়েক আপের ইয়েটা জড়িত হচ্ছে সিরিয়ালাইজেশন এবং আনসিরিয়ালাইজেশনের সাথে। আচ্ছা, স্লিপ কখন আন্ডারস্কোর আন্ডারস্কোর দেখেন এইটা পড়েন, আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপ কখন কল হয়? when you serialize an object and wake up after you unserialize it। একটা অবজেক্টকে আপনি যখন কি করেন, সিরিয়ালাইজ করেন, তখন কল হয় অটোমেটিক কে? হ্যাঁ, স্লিপ আর ওয়েক আপ। এইটা ভালো অ্যান্সার। তো সিরিয়ালাইজেশন আমরা কেন করি এবার আসি, আবার বলেন, মনে আছে? আমরা যখন অ্যারে বা যে কোনো কম্পাউন্ড ডাটা টাইপ, আমরা যখন মানে একটা যে কোনো ভ্যারিয়েবলের, মিক্সড টাইপের ভ্যারিয়েবলের ডাটা টাইপকে অক্ষুণ্ণ রেখে, ডাটা টাইপ সব কিছুকে অক্ষুণ্ণ রেখে কোনো কিছু স্যাক্রিফাইস না করে স্টোরেবল রিপ্রেজেন্টেশন পেতে চাই, তখন আমরা কি করি? সিরিয়ালাইজ করি, আর ওটাকে ফেরত পেতে গেলে আমরা আনসিরিয়ালাইজ করি। সো
কোনো একটা অবজেক্টকে আপনি যখন কি করবেন, সিরিয়ালাইজ করবেন, তখন অটোমেটিক কল হবে কে, আন্ডারস্কোর স্লিপ। এখানে আরও কিছু ব্যাপার আছে, আরও কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, ওটা আমরা দেখি। আপনি বলে দিতে পারবেন যে কোন কোন এলিমেন্ট সিরিয়ালাইজ হবে, কোন কোনটা সিরিয়ালাইজ হবে না, এটাও বলে দিতে পারবেন। একটা অবজেক্টের মধ্যে বা একটা অ্যারের মধ্যে অনেক কিছু আছে, একটা অবজেক্টের মধ্যে অনেক কিছু আছে, সবগুলাকে আপনি সিরিয়ালাইজ করতে চান না, ঠিক আছে? তাইলে এদের মাধ্যমে আপনি ওইটাকে রেস্ট্রিক্টও করতে পারবেন। পাবলিক ফাংশন আন্ডারস্কোর স্লিপ আর পাবলিক ফাংশন আন্ডারস্কোর ওয়েক আপ। সো এখানে বলছি I am inside অমুক well এখন এই দুইটা কখন কল হবে, এই দুইটা কখন কল হবে, হ্যাঁ বলেন? আচ্ছা, তাহলে মনে করেন এখানে কাকে সিরিয়ালাইজ করা যায়, সিরিয়ালাইজ ওবিজে পার্সন 1 সিরিয়ালাইজ করলাম, করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, তাহলে কি হবে? সে ইয়ের ভিতর ঢুকছে, হ্যাঁ স্লিপের ভিতর ঢুকছে, 122 নম্বর লাইন, এটার প্যারামিটারগুলো একটু দেখেন। জি হ্যাঁ শিওর। ম্যানুয়ালে যাই, প্যারামিটারগুলো দেখেন। স্লিপ serialize checks if your class has a function with magic name. সিরিয়ালাইজ চেক করে আপনার ক্লাসের ভিতর এই ম্যাজিক মেথডটা আছে কিনা, ইফ সো যদি থাকে দ্যাট ফাংশন ইজ এক্সিকিউটেড prior to any serialization, it can clean up the object and is supposed to return an array with the names of variables of that object that should be serialized, তো এটার ক্ষেত্রে আপনি একটা ভ্যালিড এক্সাম্পল হতে পারে সিরিয়ালাইজেশনের, এখানে এক্সাম্পলটা সিরিয়ালাইজ আউটপুট, তো প্রপার সিরিয়ালাইজেশনের এক্সাম্পলটা নাই। কানেক্ট ক্লাস কনস্ট্রাকশন ডিএনএস
এখানে কোথাও সিরিয়ালাইজ করছে ফাংশন ওয়েক আপ, আচ্ছা রিটার্ন অ্যান অ্যারে, আচ্ছা তার মানে সিরিয়ালাইজেশনের ভিতর আপনাকে কি করতে হবে, একটা অ্যারে রিটার্ন করতে হবে যে আপনি কোনটা কোনটা চান, কোন কোন প্রপার্টিকে চান সিরিয়ালাইজ করতে। দ্যাট মিনস আমাদের একটু সিনট্যাকটিক্যাল মিস্টেক হয়েছিল, এটাই আমি গেস করতেছিলাম, একটা সিনট্যাকটিক্যাল মিস্টেক আছে। দ্যাট মিনস স্লিপ যে ম্যাজিক মেথডটা সেটা একটু আলাদা, সেটা একটু আলাদা, ওয়েক আপও একটু আলাদা। এরা অ্যাকচুয়ালি কোনো কিছু আপনি এর মধ্যে ইকো করবেন না, একে রিটার্ন করবেন। একে কি করবেন, রিটার্ন করবেন। দ্যাট মিনস এটা ইকো করতে পারেন আপনি, ইকো করেছেন এই জিনিসটা থাকুক, ওই আমি কি মুছে ফেললাম না, আছে, কিন্তু সব শেষে এর একটা রিটার্ন ভ্যালু লাগে, সেটা হবে একটা অ্যারে। আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপের একটা রিটার্ন ভ্যালু আছে, সেটা হচ্ছে একটা অ্যারে। এখানে কি এই যে দেখছেন, এটা আমরা স্কিপ করছিলাম, এর একটা ওয়েক আপের নাই, বাট স্লিপের একটা রিটার্ন ভ্যালু আছে, সেটা হচ্ছে একটা অ্যারে। সুতরাং মানে আপনি ওই যে একটা কথা বললাম যে আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন কোনটা কোনটাকে সিরিয়ালাইজ করতে চান, কোনটা কোনটাকে চান না। তাইলে দেখেন আপনি যদি এখানে একটা রিটার্ন করেন, রিটার্ন করবেন কি একটা অ্যারে, অ্যারের মধ্যে আপনি বলে দিচ্ছেন স্ট্রিং আকারেই, খুব সম্ভবত স্ট্রিং আকারেই বলে দিচ্ছেন, এটা বোধহয় নিচে এক্সাম্পলটাতে, আচ্ছা আমি দেখি, না হলে পরে আবার সিনট্যাক্সটা চেক করব। মানে আপনার এখানে অবজেক্ট আছে মোট কয়টা, একটা না, আরও কয়েকটা প্রপার্টি আছে, একটা আরও কয়েকটা প্রপার্টি বাড়ান, মাই প্রপার্টি 2 বা মাই p1, মাই p2, মাই p3, এই। তাহলে একাধিক প্রপার্টি আছে। এখন আপনি চাচ্ছেন মাই p1 কে মাই p আর মাই p3 কে সিরিয়ালাইজ করতে। কাকে কাকে, মাই p1 আর মাই p3, মানে অনেকগুলো প্রপার্টি আছে, এর মধ্যে আপনি বেছে নিয়েছেন দুইটাকে, দুইটাকে বেছে নিয়েছেন। একটু সিনট্যাক্সটা আরেকবার চেক করে নেই তাও, হ্যাঁ স্ট্রিং আকারেই খুব সম্ভবত দিতে হবে, একটু আগে দেখলাম কি জানি, হ্যাঁ স্ট্রিং আকারেই, দেখছেন স্ট্রিং আকারেই পাস করছে, স্ট্রিং আকারেই পাস করবেন, খালি ওই প্রপার্টিগুলোর নামগুলা স্ট্রিং আকারে পাস করবেন। এখানে কিন্তু ডলার ডলার দিবেন না, স্ট্রিং আকারে, এই যে ডিএনএস, ইউজার নেম, পাসওয়ার্ড। তাহলে আমি এখানে চাচ্ছি আমার এই পার্সন ক্লাসে অনেকগুলা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলোর মধ্যে সিরিয়ালাইজেশন যেন সবগুলা না হয়। আমি চাই যেমন ডাটাবেস কানেকশন যদি সিরিয়ালাইজ হয়ে যায়, পরবর্তীতে ওইটাকে আনসিরিয়ালাইজ করলে কি আপনার কানেকশন ফেরত পাবেন? বুঝছেন বিষয়টা? ডাটাবেস কানেকশনকে আপনি কি করলেন, আপনার মধ্যে একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে, ওটার নাম কি ডিবি কানেকশন বা ডিবি কন, অনেকে CONN এই নাম দেন না আপনারা ডাটাবেসের সাথে কানেক্ট করার সময়, CONN কানেকশন স্ট্রিংটা যেখানে থাকে। তো ওইটাকে যদি আপনি সিরিয়ালাইজ করেন, ওইটার ওইটার যে ইউজার নেম পাসওয়ার্ড যে ওইটার মধ্যে এমবেড করা আছে, ওইটাকে তো আনসিরিয়ালাইজ করার পর তো আপনার ডাটাবেস কানেকশনটা রিএস্টাবলিশ হয়ে যাবে না। ফলে ওইটাকে আপনি কখনোই চাবেন না ওইটা সিরিয়ালাইজেশনের মধ্যে আসুক। তো এই টাইপের আপনি যদি অনেকগুলা প্রপার্টি আছে, এর মধ্যে আপনি চান যে কিছু কয়েকটাকে সিরিয়ালাইজ না করতে, কেউ যদি আপনার টোটাল অবজেক্টটাকে সিরিয়ালাইজেশনের কমান্ড দেয়, তখন যদি না করতে মানে সিরিয়ালাইজেশন সবগুলা হোক আপনি না চান, তখন এখানে এইভাবে রেস্ট্রিক্ট করে দিতে পারবেন। এখানে প্রপার্টি আছে মোট কয়টা,
চারটা। চারটার মধ্যে আমি কয়টাকে বললাম সর্বোচ্চ সিরিয়ালাইজ হইতে পারবে? দুইটা, সেটা হচ্ছে P1 আর P3। এখন দেখেন, এখন আমি যখন অবজেক্ট পার্সন 1 P3 আর এটাকে মাইভারকে ভার্ডাম করি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন, মাইভারকে ভার্ডাম করি, অ্যাকচুয়ালি কি সিরিয়ালাইজ হইলো এটা দেখতে পাবেন। দেখেন, এখন কে সিরিয়ালাইজ হচ্ছে, দেখেন কে কে সিরিয়ালাইজ হচ্ছে। আর P3, ওখানে কিন্তু আরো প্রপার্টি ছিল। অবজেক্ট পার্সন, অবজেক্ট পার্সনে কয়টা ইয়ে ছিল, পার্সন ক্লাসের মধ্যে কয়টা ছিল? চারটা প্রপার্টি ছিল। তার মধ্যে সিরিয়ালাইজেশন কমান্ড যখন দিলেন আপনি, এই যে এখানে যখন সিরিয়ালাইজ করতে বললেন পার্সন ক্লাসের একটা অবজেক্টকে, সে কি চারোটা প্রপার্টিকেই সিরিয়ালাইজ করছে? কারণ তার ওইখানে একটা ম্যাজিক মেথড আছে স্লিপ, বাকিগুলাকে সে ঘুম পাড়ায় দিছে। বিষয়টা বুঝছেন? এখানে কিন্তু চারটাই আছে। এখানে একটু আউটপুটটা, ভাড্ডামের আউটপুটটা দেখলে দেখবেন এখানে কয়টা আছে। P1 P2, আচ্ছা P1 এর ভিতর কি আছে? P1 এর ভিতর জিনিসটা কি আছে ভ্যালু হিসাবে? এটা একটু স্লোলি করাচ্ছি কারণ এটা একটু কনফিউজিং, যেন মানে সবাই ধরে আগাইতে পারি। মানে কি করতেছি এটা বুঝতে হবে। কয়টা আছে মোট? এখানে চারটা ক্যারেক্টার আছে, মোট ক্যারেক্টার আছে চারটা। আর এখানে আমি যদি ডলার এটা যদি দিতাম, এখানে কিন্তু এটা নিচ্ছে না, এটা ডলার হিসাবে নিবে না। এখানে শুধুমাত্র প্রপার্টিগুলার কি দিতে হবে? নামগুলা। বুঝছেন? ডলার হিসাবে দিচ্ছি যখন, এটার প্যারামিটার নিচ্ছে না। এই দুইটার নাম। এখন আপনি দিলেন দুইটা, তাহলে আনসিরিয়ালাইজ করলে পাওয়ার কথা কয়টা? একটা অবজেক্টকে আপনি কি করে ফেলছেন এখানে বলেন তো? একটা অবজেক্টকে কি করে ফেলছেন? সিরিয়ালাইজ করে ফেলছেন। কথাটা মনে রাখেন, একটা অবজেক্টকে আপনি সিরিয়ালাইজ করে ফেলছেন। এখন ওই অবজেক্টটাকে আপনি আবার পেতে গেলে কি করতে হবে? আনসিরিয়ালাইজ করতে হবে। আচ্ছা, আপনার এখানে কি ওয়েক আপ আছে অলরেডি? ওয়েক আপ আছে। আচ্ছা, ওয়েক আপের ডেফিনেশনটা দেখে নেই। ওয়েক আপে ভয়েড কানেক্ট, মানে ওয়েক আপের ক্ষেত্রে সে আবার নতুন করে কানেক্ট করতে বলবে। দ্যাট মিনস এটার এক্সাম্পলটা ডাটাবেস কানেকশনের ক্ষেত্রে, যদি আপনি কোনো একটা অবজেক্টকে বললাম, যেটা মানে একটা ডাটাবেস কানেকশনের ক্ষেত্রে কোনো একটা ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ডোমেন ডোমেন কি ডিএনএস কি ডিএসএন কি ডোমেইন সার্ভিস নেম, নাকি ভুল করে ডিএনএস হবে না? হ্যাঁ, ডোমেইনের সার্ভিস হবে। ডিএসএন বলতে কি বুঝাইছে এটা বুঝলাম না। নাকি ডাটা সার্ভার নেম, এনিওয়ে হতে পারে। হ্যাঁ,
সো সেইখানে তথ্যগুলা পাঠাইছে, তথ্যগুলাকে সে একটা অবজেক্টকে সে যখন সিরিয়ালাইজ করতেছে, সে ডাটাবেজের কানেকশানের তথ্যগুলা কি কি, লোকাল হোস্টের ইউজার নেম আর পাসওয়ার্ড, এগুলাকে সে সিরিয়ালাইজ করছে, সিরিয়ালাইজ করে রেখেছে। আবার পরবর্তী সময় যখন একটা অবজেক্টকে আপনি করবেন, কি করবেন, অবজেক্টটাকে আবার আনসিরিয়ালাইজ করবেন, ডাটাবেজ কানেকশানটা কি তখন অটোমেটিক হয়ে যাবে? অটোমেটিক হবে না। তো ওইটা ওয়েক আপ ফাংশন কি করবে, ওয়েক আপ ফাংশনের মধ্যে আপনি আবার কানেক্ট ফাংশনকে কল করে দিতে হবে, তাহলে ডাটাবেস কানেকশনটা অটোমেটিক কল হয়ে যাবে। মানে বিষয়টা এরকম, আপনি একটা রানিং একটা অবজেক্টকে, যেটা ডাটাবেজের সাথে অলরেডি কানেক্টেড, ডাটাবেজের সাথে কানেকশনের ইনফরমেশন তার মধ্যে আছে, এমন একটা অবজেক্টকে আপনি কি করলেন, সিরিয়ালাইজ করে ফেললেন, করে ডাটাবেজে সেভ করে রাখলেন বা একটা ফাইলে সেভ করে রাখলেন। 10 দিন পরে আপনি আসছেন, কম্পিউটার ছাড়লেন, এবার ওই যে ফাইল বা ডাটাবেজের মধ্যে রাখা সিরিয়ালাইজড অবস্থায় থাকা একটা, হ্যাঁ, ফ্রিজে মনে করেন হিমায়িত অবস্থায় থাকা একটা অবজেক্ট, তাকে আবার আপনি আনসিরিয়ালাইজ করে আগের আনসিরিয়ালাইজ করলেন, আপনার কি ডাটাবেস কানেকশনটা এস্টাবলিশড হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? ততদিনে সেশন আউট হয়ে যাবে না ডাটাবেস কানেকশনের? ওই যে কানেকশনটাকে আবার, অবজেক্টটাকে তো ফেরত পেলেন, কিন্তু কানেকশনটাকে তো হারিয়ে ফেলেছেন। বুঝছেন জিনিসটা? যে অবজেক্টকে আমি ফেরত পেয়েছি, ডাটা টাইপ অক্ষুণ্ণ আছে, কিন্তু আমার একটা জিনিস যেটা সেশনের সাথে ইনভলভ ছিল, যেটা ডাটাবেস কানেকশন, সেটাকে আমি হারিয়ে ফেলেছিলাম, ওটাকেও ফেরত পাওয়ার জন্য ওয়েক আপ বলে একটা ম্যাজিক মেথড আছে, ওইখানে আপনি ডাটাবেস কানেকশনটা রিস্টাবলিশ করে নেবেন, তাইলেই আপনি বলতে পারবেন যে আমি আমার অবজেক্ট যেভাবে রাখছিলাম সেভাবে ফেরত পাইছি। এখানে দিস কানেক্ট, এই যে এই কানেক্ট মেথডের মধ্যে বলা আছে ডাটাবেজের সাথে পিডিও দিয়ে কিভাবে কানেক্ট করতে হবে, ওই যে পিএইচপি ডাটা অবজেক্টের কথা বলছি না, ওটা দিয়ে কিভাবে কানেক্ট করতে হবে এখানে বলা আছে। পিডিও আরেকটা ক্লাস, পিডিও আরেকটা কি ক্লাস, এই নিউ কিওয়ার্ড দিয়ে দেখে বুঝতে পারতেছেন না? মেথড না, তিনটা প্যারামিটার সাপ্লাই করা হয়েছে, যেটা পিডিও মেথডের কনস্ট্রাক্ট, ওইটা আমরা পরে আলোচনা করব কি হয় অ্যাকচুয়ালি, এটা একটু পরে, একটু ভালো কথা বলছেন, এটা আমরা একটু পরে দেখাবো যে অ্যাকচুয়ালি একটা ক্লাসের ভিতর, যখন আমি একটা কথা বলছিলাম না যে ক্লাসকে প্যারেন্থেসিস দেওয়া মানে হচ্ছে যখন কিছু সাপ্লাই করব এর ভিতর, তখন, এছাড়া আমরা প্যারেন্থেসিসকে না দিলেও পারি, কারণ ক্লাসকে দেখতে ফাংশনের মতো লাগে না, নাইলে এটা তো অ্যাকচুয়ালি ফাংশন না, এটা কি পিডিও কি একটা ফাংশন? এটা একটা ক্লাস, তার মানে ক্লাসের ভিতর দিয়েও প্যারামিটার পাস করা যায়, ওটা আমরা একটু পরে দেখব। তা আগে ওয়েক আপটা একটু দেখি। সো ওয়েক আপ, যে আমি এখানে ইকো করে দেই আপাতত, আমাদের যেহেতু এখন কোনো ডাটাবেস কানেকশনের ইস্যু নাই, আমি ইকো করে দেই ডাটাবেস কানেক্টেড এগেইন, ওকে, জাস্ট এই কথাটা লিখে দিলাম যে ডাটাবেস কানেক্টেড এগেইন, আর এখানে কমেন্টে দিয়ে দিলাম টাস্ক ডিবি কানেকশন। সো যখন সিরিয়ালাইজ করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে এই ভেরিয়েবলটা একটা ফাইলে রাইট করে দিলাম বা একটা ডাটাবেজে সেভ করে রাখলাম, 10 দিন পরে আমি আসলাম, আসার পর ওই অবজেক্টটাকে আবার আনসিরিয়ালাইজ করলাম কাকে, মাইভারকে না, হিমায়িত হওয়া যে অবজেক্টটা যেটা সিরিয়ালাইজড অবস্থায় আছে ওটাকে আনসিরিয়ালাইজ করলাম, আনসিরিয়ালাইজ সে হওয়ার পর আমি আরেক মাই পার্সন ওয়ান অবজেক্ট, যেই অবজেক্টটাকে সিরিয়ালাইজ করছিলাম অবজেক্ট পার্সন ওয়ান, ওইটাকে আনসিরিয়ালাইজ করে নামটা একটু ঘুরিয়ে দিলাম, কি নাম দিলাম, মাই পার্সন ওয়ান অবজেক্ট। তাইলে এইখানে যে জিনিসটা পাবো সেটা কি বলেন, এটাকে ভার্ট ডাউন করেন, মাই পার্সন ওয়ান অবজেক্ট,
তাহলে দেখেন কি কি আসে আর টোটাল আউটপুটটা কি হয়। দেখেন ডাটা ওয়েক আপে আসছিল না সে, ডাটাবেস কানেক্টেড এগেইন, এই কথাটা আসা মানে কি ওয়েক আপ মেথডের মধ্যে সে ঢুকছে না। তারপর যেই অবজেক্টটা তাকে দিছে সেটার মধ্যে কে কে আছে, সব আছে, কিন্তু চারোটাই আছে, চারোটাই আছে। মাই প্রপার্টিও আছে, মানে এদের মধ্যে কোনো ভ্যালু সেট করা নাই, এদের মধ্যে কোনো ভ্যালু সেট করা নাই দেখে নাল নাল দেখা লেখা দেখতে পাচ্ছেন। P1 P2 P3 মাই প্রপার্টি চারোটা পেয়ে গেছেন না, চারোটা পেয়ে গেছেন। আর আমরা যখন সিরিয়ালাইজ করেছিলাম ওইখানে বাকি দুইটাকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাখছিলাম। কোনটা কোনটা আমরা তো নিয়েছিলাম, সিরিয়ালাইজ করেছিলাম কাকে কাকে, P1 কে আর P3 কে, বাকি দুইটাও ছিল কিন্তু ঘুমন্ত অবস্থায়। নাহলে না যদি থাকতো তাহলে এখন আনসিরিয়ালাইজ করে ওদেরকে পাইলেন কেমনে? আনসিরিয়ালাইজ করার পর কি মাই প্রপার্টি আর P2 কে পাওয়ার কথা, তাদেরকেও পেয়ে গেছেন আপনি। আপনি মোট চারোটা প্রপার্টি পেয়ে গেছেন, ওই ওই অবজেক্টটা যেমন ছিল তেমন পেয়ে গেছেন, ইনক্লুডিং ডাটাবেস কানেকশন। এটা নিয়ে মনে হয় কোশ্চেন আছে, থাকতে পারে, বলেন এটা নিয়ে একটু ডিসকাস করেন, অসুবিধা নেই, সময় আছে এটার জন্য। এটা একটু মানে কনফিউজিং, অনেকের কাছে একটু আলাদা, অন্যগুলা একটু বেশি সহজ ছিল, তার থেকে একটু কঠিন, তবে বেশি কঠিন না, তার থেকে একটু কঠিন। কোশ্চেন করেন তাহলে আমার জন্য ইজি হবে যে কোন জায়গাটা বুঝতেছেন না। সিরিয়ালাইজের সাথে কি স্লিপটা রিলেটেড থাকে? হ্যাঁ, আপনি বললেন যে আনসিরিয়ালাইজ যখন করব তখন ওয়েক আপ, হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালাইজ স্লিপ আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপ ম্যাজিক মেথড অ্যাক্টিভেটেড হবে কখন, যখন সিরিয়ালাইজ ফাংশনটাকে কল করব। কোনো একটা অবজেক্টকে আমি সিরিয়ালাইজ করব, তখন ওই যেই অবজেক্টটাকে সিরিয়ালাইজ করতেছি ওই অবজেক্ট যেই ক্লাস থেকে ডাইরেক্ট ইনিশিয়েট করা হচ্ছে সেই ক্লাসের মধ্যে সে খুঁজবে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপ নামক কোনো ম্যাজিক মেথড আছে কিনা। এটা ডাটাবেস রিলেটেড? না, এটা নট নেসেসারিলি অলওয়েজ ডাটাবেস রিলেটেড, এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা একটা সিনারিও, বাট এরকম মাল্টিপল কেসেস হতে পারে যে কখন আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপ কখন অটোমেটিক কল হবে, যখন কোনো একটা অবজেক্টকে সিরিয়ালাইজ করা হবে এবং সেই অবজেক্টটা যেই ক্লাস থেকে ইনিশিয়েট করা হয়েছিল সেই ক্লাসের মধ্যে যদি আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপ নামক ম্যাজিক মেথডটা থেকে থাকে। না থাকলে কি হবে, আমাদের এখানে পার্সন ক্লাসের মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপ ম্যাজিক মেথডটা ছিল দেখেই তো সে কল হয়েছে। কখন কল হয়েছে, যখন ওই ক্লাসের কোনো একটা অবজেক্টকে আমরা কি করতে গেছি, সিরিয়ালাইজ করতে গেছি। কথাটা মানে ঘুরে ফিরে এদিক থেকেও বললাম ওই দিক থেকেও বললাম। আর ওয়েক আপটা কখন অটোমেটিক কল হবে, ওয়েক আপ আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়েক আপ ম্যাজিক মেথড তখনই কল হবে যখন সিরিয়ালাইজড হয়ে থাকা একটা অবজেক্টকে আমরা মানে ফেরত পেতে চাবো, আনসিরিয়ালাইজ করব, তখন সে খুঁজবে কোন ক্লাসের অবজেক্ট এটা। খুঁজে পেল সে পার্সন ক্লাসের অবজেক্ট, তখন সে খুঁজবে পার্সন ক্লাসে কোনো ওয়েক আপ ম্যাজিক মেথড আছে কিনা। যদি থেকে থাকে তাকে কি করবে, কল করবে। সেইখানে যাবতীয় কাজ আপনি প্রোগ্রামার যা বলে দিবেন সেগুলো সে করে তারপর আনসিরিয়ালাইজ করে দিয়ে দিবে। বিষয়টা এরকম আর কি, মানে এটার এক্সাম্পলটা বোঝানোর জন্য বলছিলাম। একটা আবার বলি একটু লাইফ সাইকেলটা, এটা লাইফ সাইকেলটা কেমন। আপনি একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করছেন, সে এটা হচ্ছে একটা নকশা, এটা হচ্ছে একটা নকশা পার্সন ক্লাস, এটা হচ্ছে একটা নকশা, এটা থেকে একটা অবজেক্ট আপনি তৈরি করছেন, একাধিক অবজেক্ট আপনি তৈরি করতে পারেন।
এর মধ্যে আমি একটার কথা বলছি। একটা অবজেক্ট তৈরি করছেন, সেটার নাম হচ্ছে ওবিজে পার্সন। ওবিজে পার্সন। এখন এই পার্সন যখনই এই ক্লাস থেকে এই অবজেক্টটা আপনি তৈরি করছেন, তখন কি করেছেন? ডাটাবেজের সাথে কানেক্ট করেছেন। কোথায়, কিসের মাধ্যমে বলেন তো দেখি? যখনই এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতেছেন, তখন অটোমেটিক কে কল হয়েছিল? কনস্ট্রাক্ট ম্যাজিক মেথড। তার মধ্যে আপনি লিখে দিয়েছিলেন ডাটাবেস কানেকশনের ওই পিডিও সাথে কানেক্ট কেমনে করতে হয় ওই স্ট্রিংটা। ফলে কি হয়েছে, এই অবজেক্টটা যখন তৈরি হয়েছে তখন ডাটাবেজের সাথে আপনি কানেক্টেড। তার মানে এই অবজেক্টটার একটা রিলেশন তৈরি হয়ে গেছে কার সাথে? ডাটাবেজের সাথে। আমি ধরলাম এটা হচ্ছে আপনার ডিবি ডাটাবেজ। ও সরি, আবার এটা কালারটা চেঞ্জ করে ফেলি। তাহলে এটা হচ্ছে ডাটাবেজ। এখন এর সাথে আপনার একটা আদান প্রদান, গিভ অ্যান্ড টেক হচ্ছে। এর সাথে কিন্তু এখন পিছন থেকে ইমেজ দেখা যাচ্ছিল। আচ্ছা, যা বলছিলাম, মনে করেন পার্সন ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করা হলো। অবজেক্ট তৈরি হওয়ার সময় অটোমেটিক ডাটাবেস কানেকশন এস্টাবলিশড হইলো। এখন কোনো কারণে আপনার এই অবজেক্টটার বর্তমান যে অবস্থা আছে, ডাটা সহ কি করে রাখতে হচ্ছে? সিরিয়ালাইজ করে কোথাও সেভ করে রেখে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে চলে যেতে হচ্ছে কোথাও। তাহলে এই যে অবজেক্টের বর্তমান অবস্থাটা আপনি সেভ করতেছেন উইথ ডাটা উইথ ডাটা স্ট্রাকচার অ্যান্ড ডাটা টাইপ সেভ করতেছেন, ঠিক আছে? ওগুলো সব সেভ হচ্ছে সিরিয়ালাইজেশনের মাধ্যমে। তো আপনি কি করলেন, এর ভিতর যতগুলো প্রপার্টি আছে, কার ভিতর? ওবিজে পার্সনের মধ্যে প্রপার্টি যেগুলো আছে সেগুলোর মধ্যে তো ভ্যালু আছে, যেগুলো আপনি প্রসেস করছেন। মেথড আছে, প্রপার্টি আছে। ওই মেথডের মাধ্যমে প্রপার্টিগুলো, ডাটাগুলোকে আপনি কি করেছেন? প্রসেস করেছেন। প্রসেস ডাটাগুলো আছে এখানে প্রপার্টির মধ্যেই। এখন সেগুলো আপনি কি করলেন? ডাটাবেজ, আবার তার সাথে ডাটাবেজের কানেক্টিভিটিও আছে। সো আপনি কোনো একটা কারণে এটাকে স্টোর করে রাখতে চাচ্ছেন, বর্তমান অবস্থাটা, বর্তমান পজিশনটা স্টোর করে রাখতে চাচ্ছেন কোনো একটা। তো এটার একটা স্টোরেবল রিপ্রেজেন্টেশন আপনার দরকার হবে। সেটা কে করে? সিরিয়ালাইজেশন, সিরিয়ালাইজ নামক ফাংশনের মাধ্যমে করে। তো আপনি এটাকে সিরিয়ালাইজ করলেন। সিকোয়েন্সটা বুঝতে পারছেন? মানে আমি ভেঙে ভেঙে বলছি। সিরিয়ালাইজ করলেন, করার পর এটা একটা হয় ফাইলের মধ্যে, না হয় ডাটাবেজের মধ্যে, যে কোনো একখানে আপনি এটা
সংরক্ষণ করে রাখলেন। এখন সংরক্ষণ যে করলেন সিরিয়ালাইজেশনের মাধ্যমে, সংরক্ষণ কি কি হইল? যে প্রপার্টি আর মেথডকে আপনি সংরক্ষণ করতে, যে প্রপার্টিগুলো আপনি সংরক্ষণ করে রাখতে চাইছেন সেগুলো সংরক্ষিত হইল উইথ ডাটা টাইপ। কিন্তু এর সাথে যে এর একটা কানেকশন ছিল, ডাটাবেজের সাথে যে সে কানেক্টেড অবস্থায় ছিল ওই অবজেক্টটা, ওইটাও তার একটা মানে তার একটা অ্যাচিভমেন্ট ছিল না? ওইটাকে কি আপনি ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখতে পারবেন? পারবেন? হ্যাঁ, মানে এই ইয়েটা, ওটা পারা যাবে না। তো ওরকম আর কি, যে ব্যাটারি, সাপোজ চিন্তা করেন একটা ডল যেটা ব্যাটারি দিলে চলে, ওই ডলের ব্যাটারিগুলো, ব্যাটারিটা হচ্ছে এই ডাটাবেজের সাথে কানেকশনটা, হ্যাঁ, বা ইলেকট্রিসিটি সাপ্লাইটা। এখন আপনি যখন ওই ডলটাকে একটা ড্রয়ারে রেখে দিচ্ছেন, ব্যাটারি ইলেকট্রিসিটির কানেকশনটা ভাবেন যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সো আবার যখন আপনি ওই ড্রয়ার থেকে ওই ডলটাকে তুলবেন, সে কি অটোমেটিক হাত নাড়া শুরু করবে বা ইয়ে করা অ্যাক্টিভিটি শুরু করে দিবে? তাকে আবার কি করাতে হবে? ওই যে তার ইলেকট্রিসিটির কানেক্টিভিটিটা আবার দিতে হবে না? সো আমার এই যে সিরিয়ালাইজড অবস্থায় আছে জিনিসটা, এই জিনিসটা কি অবস্থায় আছে? সিরিয়ালাইজড অবজেক্ট। এটা অ্যাকচুয়ালি মানে সিরিয়ালাইজড অবস্থায় আছে এই অবজেক্টটা। একে আমি যখন আনসিরিয়ালাইজ করব, একে আমি যখন আনসিরিয়ালাইজ করব, তখন আমি যেই জিনিসটা পাবো, কাকে ফেরত পাবো? এই অবজেক্ট পার্সনের শুধু কানেক্টিভিটি ছাড়া অংশটুকু পাবো না? সাপোজ বা এটা নিউ নাম না দিয়ে এই যে সিরিয়ালাইজটাকে আমি যখন এখানে কি করলাম, অপারেশনটা আনসিরিয়ালাইজ অপারেশনটা যখন করলাম, তখন আমি কি ফেরত পেলাম? অবজেক্ট পার্সনের একটা রিটার্ন, আরেকটা অবজেক্ট পার্সন পেলাম, তাই না? আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে, ভ্যারিয়েবল দুইটা সেম না, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু দুইটার মধ্যে সেম গুণাগুণ, বাট একটা জিনিস মিসিং। এইটার মধ্যে ডাটাবেজের সাথে সম্পর্ক ছিল, এইখানে ওই সম্পর্কটা মিসিং। সো ওই আনসিরিয়ালাইজ যখন করব, তখন অটোমেটিক একটা ফাংশন মেথড অটোমেটিক কল হবে যদি থাকে ক্লাসের মধ্যে, সেটার নাম কি? আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়েক আপ। ওয়েক আপের মধ্যে আপনি যদি বলে দেন ওই কনস্ট্রাক্টের মধ্যে যে কথাটা বলছিলেন ডাটাবেজ কানেকশনের, তাহলে কি হয়ে যাবে আবার? হ্যাঁ, তখন অটোমেটিক্যালি আবার ডাটাবেজের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো এই আর কি, সরি ওখান থেকে কপি পেস্ট করলেই হতো। মনে করেন এটা ডিবি, এর সাথে আবার আবার কানেক্টেড হয়ে যেত। এটা ফর কার বদলতে? আন্ডারস্কোর 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 ওয়েক আপের বদলতে। আর সিরিয়ালাইজ যখন হইতো, আর সিরিয়ালাইজ হওয়ার সময় অটোমেটিক কল হইতো কে? আন্ডারস্কোর আন্ডারস্কোর স্লিপের কাজ হলো আপনি কোন কোন বা এই রিলেটেড কাজ আপনি যা করাই নিতে চান,
একটা অবজেক্টকে আনসিরিয়ালাইজ করা হচ্ছে, এই সময় আপনি যা কাজ করায় নিতে চান এই ওয়েক আপ মেথডের মধ্যে লিখে দিলেই হয়ে যাবে। সেটা ডাটাবেস কানেকশন, আরও একাধিক কাজ থাকলে ওইটাও করে নিতে পারেন ওয়েক আপের ভিতর। ওই ওয়েক আপ মেথডের মধ্যে আপনি কি করাবেন এটা সম্পূর্ণ প্রোগ্রামারের পার্সোনাল চয়েস। এই ম্যাজিক মেথডগুলোর মধ্যে কি কোড হবে এটা প্রোগ্রামারের পার্সোনাল চয়েস। আচ্ছা, আমরা এখানে একটা বোঝার জন্য একটা ভ্যালু দেই কিছু, যে এখানে দিলাম A1, এখানে ভ্যালু দিলাম A2, এখানে ভ্যালু দিলাম A3, এখানে A4। তাহলে এই চারটা প্রপার্টিতেই চারটা ডিফল্ট ভ্যালু দিলাম আমি ইচ্ছে করে, মানে একটু দেখার জন্য। যখন আমি সিরিয়ালাইজ করতেছি, যখন এখানে আমি সিরিয়ালাইজ করতেছি তখন মাইভারের অবস্থানটা আমি একটু ভারডাম করি, মাইভার ভারডাম করি আর নিচে ডাই করে দেই আপাতত। ডাই মানে ভারডাম করে ডাই করে দেই দেখার জন্য কি অবস্থা। দেখেন এখানে আমরা কোনটা কোনটাকে করছিলাম, হ্যাঁ P1 কে একটু দেখে আসি, ভুলে গেছি কোনটা কোনটাকে করলাম। এর মধ্যে P1 আর P3, ও আচ্ছা আচ্ছা, P1 আর P3। সরি, P1 এর ভিতর কি আছে, A2 ভ্যালু, P1 এর ভিতর ভ্যালু কি A2, P3 এর ভিতর ভ্যালু কি A4। খেয়াল করেন এখানে কিন্তু দেখা যাচ্ছে কাকে কাকে, এই মাইভারকে যখন ভারডাম করেছি দেখা যাচ্ছে মোট কয়টা এলিমেন্ট, দুইটা, কারণ আমি দুইটা প্রপার্টিকে রেখে বাকিগুলাকে কি করে দিছি স্লিপ। সো এখানে দেখাচ্ছে দুটো, বাট বাকিগুলো আছে, বাকিগুলো যে আমি যে বাকি প্রপার্টিগুলোকে ধ্বংস করে দিছি তা কিন্তু না, ঘুম পাড়িয়ে রাখছি। সো বাকিগুলো যেহেতু ঘুমন্ত আমার লিস্টের মধ্যে নাই, এখানে আছে কে কে A2 মানে ভ্যালু হিসেবে P1 আর যেটার ভ্যালু হচ্ছে A2, আর P3 যেটার ভ্যালু হচ্ছে A4। সো যখন আমরা ইয়ে করব, এখানে ডাইটা সরাই দেই, যখন আমরা আনসিরিয়ালাইজ করব এই ভারডামটা এবার আমরা খেয়াল করি, লাস্টের ভারডামটা। এখানে দেখেন A1ও পেয়েছেন, আনসিরিয়ালাইজ যখন করেছেন তখন কি শুধু A2 আর A4 কে দিয়েছে ভ্যালু হিসেবে, সবগুলো পাওয়া গেছে না? তার মানে কি ওরা ছিল মাইভারের মধ্যে, ওরা ছিল ঘুমন্ত অবস্থায় ছিল, এবং সিরিয়ালাইজেশনের ওই স্ট্রিংটা কেউ যদি দেখতো ডাটাবেস থেকে, তারা কি মানে ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাইতো? মজার না ব্যাপারটা, মানে ওখানে আছে বাট দেখতে পাচ্ছে না। আপনি ডাটাবেসের একটা ফিল্ডের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু রাখছেন, বাট দ্যাট ইজ নট ভিজিবল।
ওটা যখন আবার ইয়ে করা হলো, আনসিরিয়ালাইজ করা হলো, তখন কিন্তু চারোটাই পাওয়া গেল। সো আমাদের আজকে সেশন 18, ফর্মালি আমাদের শেষ হলো সেশন 16 পর্যন্ত। সেশন 16 পর্যন্ত শেষ হলো। দ্যাট মিনস এখন সেশন 17 এ আছে নেম স্পেস আর কম্পোজার। আধা ঘন্টা একটু তাড়াহুড়ো হয়ে যাবে। নেম স্পেসটা তো আগে বলা হয়েছিল, তাই না? নেম স্পেস সম্পর্কে অনেকটুকুই বলা হয়েছিল, আরেকবার বলবো। কম্পোজারটা হয়ে যাবে, সেশন 17 হয়ে যাবে, এটা বেশি সময় লাগবে না। দুইটা টপিক আছে শুধু সেশন 17-এ আছে, নেম স্পেস আর কম্পোজার। শুরু করলেই শেষ হবে।